সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্যাম্পাস ডায়েরি লাইভ আয়োজনে। শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এত দেরি হওয়ার জন্য। অলরেডি 10টা 13 বেজে গিয়েছে, যেহেতু আমাদের আসার সময় ছিল 9টা 30 থেকে। আমরা সকলেই জানি যে ঘূর্ণিঝড় আম্পানের কারণে আমাদের দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণে ছিল। তো তারই ধারাবাহিকতায় এখানে আজকে আকাশটাও মেঘলা এবং সাবমেরিনের কিছু যান্ত্রিক যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের আজকের বিলম্ব। তো এই বিলম্বের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি ফর্মালি আমাদের আজকের আয়োজনটি শুরু করতে চাই। শুরু করার পূর্বে আমাদের আজকের আয়োজনের শুরুতে যদি বলতে হয় যে ক্যাম্পাস ডায়েরি লাইভ ক্যারিয়ার ক্লাবের এমন একটি আয়োজন যেখানে আমাদের এই জাকানেবি বিশ্ববিদ্যালয়ের কিছু পরিচিত মুখ ও স্বনামধন্য সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি আমাদের এই আয়োজনে, যেখানে তারা তাদের অভিজ্ঞতা ও কর্ম পরিচালনার সকল বিষয়গুলো তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় সাংবাদিকতা যদি বলতে হয় যে সাংবাদিকতা একটি মহান পেশা। সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীকে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, তেমনি একজন নারী হিসেবে একটি সংগঠনের মুখপাত্র হলেও নানান ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। তো এইগুলো নিয়েই চলে পথ চলা থেমে থাকে না। ক্রমান্বয়ে অপারগতাও যেন সাফল্য পর্যবেসিত হয়। আর এমন ব্যক্তিবর্গের শেয়ারকৃত অভিজ্ঞতাই যেন আমাদের অনুপ্রেরণার উৎস। তো তারই ধারাবাহিকতা আমাদের আজকের আয়োজন অতিথি হিসেবে আছেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য দুটি সংগঠনের সম্মানিত সদস্য। যদি একজন সাংবাদিক আমাদের প্রেস ক্লাব থেকে, জাকানেবি প্রেস ক্লাব থেকে আছেন, আরেকজন আছেন ডাব্লিউপিসি থেকে। আমি তাদের দুইজনকে ইন্ট্রো দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সানাদাদিকে। ধন্যবাদ সজীব আহমেদকে। আজকে আমাদের সাথে যারা আছেন তারা সত্যকে নিয়ে কথা বলে, তারা নারী পুরুষের সম অধিকার নিয়ে কথা বলে। আমি আবারও দুঃখিত, সজীবের মতোই বলছি যে কিছু গোলযোগের জন্য আমরা দেরি হয়ে গেছি। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের অতিথিবৃন্দদের আমন্ত্রণ জানাই। আজকে আমাদের সাথে আছে নিহা সরকার অঙ্কুর, জেনারেল সেক্রেটারি অব জেকেকেএনআইও প্রেস ক্লাব। ধন্যবাদ ক্যারিয়ার ক্লাবকে। ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে আরো একজন আছেন মাহমুদা স্বর্ণা, প্রেসিডেন্ট অফ উইমেন পিচ ক্যাফ জেকেকেএনআইও। অভিনন্দনের সাথে আমাদের অতিথিবৃন্দদের আজকে আমন্ত্রণ জানাচ্ছি। তো শুরু করছি মাহমুদা স্বর্ণাকে দিয়ে। তো মাহমুদা স্বর্ণা আপু, কেমন আছেন? লকডাউনের দিনকাল আপনার কেমন যাচ্ছে? আপনার পরিবারের মানুষের সাথে, আপনার আপনজনের মানুষের সাথে যদি একটু জানাতেন। ধন্যবাদ সানন্দাকে প্রশ্ন করার জন্য। লকডাউনে কেমন যাচ্ছে, আসলে এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। লকডাউনে তো আসলে কারোরই ভালো লাগার কথা না। আমারও কোনোভাবে কেটে যাচ্ছে আর কি। চেষ্টা করছি লকডাউনেও যতটুকু পজিটিভ থাকা যায়, পজিটিভ ভাবে জীবন ধারণ করা যায় সেই দিকটাতে লক্ষ্য রাখার জন্য। আর সব মিলিয়ে খারাপ না, চলছে আর কি। আচ্ছা, ধন্যবাদ মাহমুদা স্বর্ণা আপুকে। তার যেহেতু বললেন যেহেতু তিনি সবকিছু মিলিয়ে ভালোই আছেন, তো আমি আমার দর্শকদের প্রতি অনুরোধ জানাচ্ছি যারা আমাদের আজকে লাইভটি দেখছেন, আপনারা আমাদের এই লাইভটি জাকানি প্রেস থেকে সহ আমাদের ক্যারিয়ার ক্লাবের যে পেজ আছে সেখান থেকে আপনারা লাইভ দেখতে পারবেন। আপনাদের কমেন্ট আশা করছি। আমাদের অতিথি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, ডু ইউর কমেন্ট ইন আওয়ার কমেন্ট বক্স। তো আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের নিহা সরকার অঙ্কুর ভাইয়ের কাছে। তো অঙ্কুর ভাই, আপনার কাছে সহজ একটা প্রশ্ন আমার, যে ভাই কেমন আছেন? তো আপনার এই কোয়ারেন্টাইন লাইফ আপনি কেমন ভাবে অতিবাহিত করছেন, যদি আমাদের কাছে তুলে ধরতেন। ধন্যবাদ। মূলত প্রথমেই বলি খুব ভালো নেই, আবার খুব ভালো আছি। যখন ক্যাম্পাসে থাকি তখন বাসার কথা খুব মনে পড়ে, আর যখন বাসায় আসি তখন ক্যাম্পাসের কথা মনে পড়ে। কিন্তু যে বন্ধে মূলত বাসায় এসেছি সেই বন্ধটি কখনোই প্রত্যাশিত ছিল না। তাই সামগ্রিকভাবে বলতে হয় আমি ভালো নেই। আর আমার যে কাজ, সেই কাজ নিয়ে আছি সাংবাদিকতা। বাসায় এসেও সেই ছুটির পাশাপাশি থেকেও কিন্তু আমাদের ক্যাম্পাসের যে সংবাদগুলো, পড়াশোনা বা সংবাদগুলো কিন্তু আমাদের প্রকাশ করতে হয় বিভিন্ন সোর্সের মাধ্যমে। সুতরাং বললি যে ঘরে এসে যে শুধু বিশ্রামে আছি তাও নয়, আবার বললি যে কাজ নিয়ে আছি তাও নয়, দুটোই মিলে আছি, ভালো আছি আবার বড্ড খারাপ আছি। ধন্যবাদ নিহার ভাইকে। সত্যি দুইজনের বক্তব্য থেকে যদি বলতে চাই যে মানুষের আবেগটা মিশ্র প্রতিক্রিয়ায়, যে ভার্সিটি যখন খোলা থাকে তখন মনে হয় বাসায় থাকলে হয়তো বা একটু শান্তি পেতাম, আর যখন ভার্সিটি বন্ধ থাকে তখন মনে হয় ওটা খোলা থাকলেই ভালো লাগতো। তো সবাই ব্যস্ত থাকলেই ভালো। তো আমি স্বর্ণাপুর কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে চাচ্ছি।
যে এই যে আপু যতদূর জানি যে আপনারা একটি ট্রেনিং এর মাধ্যমে এই উইমেন হ্যাঁ। পিস ক্যাপের শুরুটা একটা ব্র্যাকেট ট্রেনিং থেকে, তো এই যে আপু আপনি এতদিন ধরে ট্রেনিং থেকে শুরু করে এখন পর্যন্ত উইমেন পিস ক্যাফের সাথে আছেন, আপনি এখন নারী নেতৃত্বে এই উইমেন পিস ক্যাফের প্রেসিডেন্ট হিসাবে আছেন, তো আপু এই জার্নিটা যদি আমাদেরকে একটু বলতেন, এই যে আপনি এতদিন ধরে তার সাথে আছেন, এই গল্পটা আমরা একটু শুনতে চাই। আচ্ছা, তুমি যেটা বললে সেটা হচ্ছে মূলত ব্রাক ইউনিভার্সিটিরই একটি সংস্থা হচ্ছে সেন্টার ফর পিস এন্ড জাস্টিস। তো সেন্টার ফর পিস এন্ড জাস্টিস থেকে আমাদের ইউনিভার্সিটির সঙ্গে একটি ট্রিটি হয়, যেটার মাধ্যমে মূলত 2018 সালের আগস্টের দিকে এটা হয়, আর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে উইমেন এন্টারপ্রেনারশিপ ট্রেনিং বা নারী উদ্যোক্তাদের জন্য 3 দিন ব্যাপী একটি ট্রেনিং করা হয়। সেই ট্রেনিং এ অংশ নেয় আমাদের ইউনিভার্সিটির প্রায় 158 জন। আর হচ্ছে এটা ছিল মূলত সোশ্যাল বিজনেস ক্যাম্পেইন, সোশ্যাল বিজনেসের উপর এখানে একটা কম্পিটিশন হয়, যেখান থেকে 25টা মডেল তারা পায়। সেই 25টা মডেলের মধ্যে থেকে 2টো মডেল তারা সিলেক্ট করে। এর মধ্যে একটি হচ্ছে আমি পারি, যেটি ছিল মূলত আমার টিমের। সেটা হচ্ছে নারীদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি কিভাবে যেহেতু এন্টারপ্রেনারশিপ আর হচ্ছে বিজনেসের মধ্যে কিছুটা পার্থক্য আছে, ওই ট্রেনিং থেকে আমরা জানতে পারি। বিজনেস হচ্ছে যেরকম কাস্টমারকে তারাও একটা সেবা দেয় বা তারাও একটা পণ্য কাস্টমারকে মানে কাস্টমারের কাছে পৌঁছে দেয়, কিন্তু এন্টারপ্রেনারশিপ যেটা হচ্ছে সেটা হচ্ছে একই সঙ্গে তারা বিজনেসের ব্যাপারটাতে তারা এতটা গুরুত্ব দেয় না, যে মানে বিজনেস ওরিয়েন্টেডই না, তাদেরটা হচ্ছে তারা একই সাথে সমাজ সেবামূলক সমাজকে এগিয়ে নিয়ে যাবে এরকম কাজও করবে। আবার হচ্ছে যেহেতু এটা একটা চলমান প্রক্রিয়া, একবার এই কাজটা করি শেষ হয়ে যায় না, তাই সেই চলমান প্রক্রিয়াটাকে সাস্টেইনেবল করার জন্য তারা হচ্ছে একই সঙ্গে একটা আয়ের উপায়ও খোলে, যাতে সেই উপায় থেকে অর্থ আসে এবং এই প্রজেক্টটা আরো সাস্টেইন করে। তো এটা ছিল মূলত এন্টারপ্রেনারশিপ। তো এরকম ভাবে 25টা মডেলের মধ্যে যে 2টা মডেল সিলেক্ট হয়, একটা ছিল আমার টিমের আর একটা ছিল আরেকটা টিমের, এইভাবে 2টা টিম থেকে মূলত প্রথম যাত্রা শুরু হয়। সেখানে মূলত আমরা 18 জন ছিলাম 2 টিমের। তো আমাদের অফিসিয়ালি যেটা ইনোগ্রেশন হয় সেটা হচ্ছে মূলত 2019-এর 28 নভেম্বরে, কিন্তু এর আগে আমরা আরো অনেক কাজ করে ফেলেছিলাম ইতিমধ্যেই। আমরা আসলে উদ্বোধনের আশায় বসে থাকিনি। এই ট্রেনিং এর পরেই আমরা আমাদের যে টিমটা গঠিত হয়েছিল তা দিয়ে মূলত আস্তে আস্তে শুরু করি, এবং এর অনেকদিন পরে প্রায় 24 জুলাইয়ের দিকে 24 জুলাই আমাদের কমিটি গঠন হয়। কিন্তু এই কমিটি গঠনের আগেই আমরা বেশ কয়েকটি প্রজেক্ট বাস্তবায়নের চেষ্টা করি বা শুরু করতে থাকি আমাদের কাজগুলো। আর উইমেন পিস ক্যাফে অন্যান্য ক্লাব থেকে যে আপনি কি এই সংগঠন শুরুর সময় প্রেসিডেন্ট পদটা পান নাকি এর পরে পান? না, আমাদেরটা হচ্ছে কি মানে আমাদের প্রথম যে কমিটি গঠিত হয় সেখানেই আমি প্রেসিডেন্ট, কিন্তু কমিটি গঠনের আগেও আমরা অনেক কাজ করেছি। সেই টিম আসলে আমাদের টিমটা হওয়ার পরে আরো বেশ কিছু ট্রেনিং ছিল, এরপর বেশ কিছু সেমিনারে অ্যাটেন্ড করেছি, আমরা কনফারেন্সে অ্যাটেন্ড করেছি, ওয়ার্কশপ করেছি, এরপরে মূলত আমাদের আর কি কমিটি গঠন হয়। কিন্তু কমিটি গঠনের পূর্বেও আমরা টিম হিসেবে আর কি কাজ করেছি, কিন্তু সেখানে ছিল মূলত 2টা টিম। একটা ছিল ব্যথার দান, যারা হচ্ছে নারীদের ফিজিক্যাল হেলথ নিয়ে কাজ করতো, আর একটা ছিল মেন্টাল হেলথ নিয়ে কাজ করতো, সেটা ছিল আমি পারি। কিন্তু পরে যখন উইমেন পিস ক্যাফে হলো, ওটার মধ্যে আবার 2টা টিমই একসঙ্গে কাজ করছে। আচ্ছা, প্রথম কমিটি থেকে আমি ছিলাম, আমি মূলত একটি টিমের ছিলাম, যে 2টা টিমের মধ্যে। কিন্তু এখন উইমেন পিস ক্যাফে হচ্ছে মূলত এখন আর আলাদা আলাদা টিম নেই, দুটাই এক, আমরা এখন মানে এক হয়ে কাজ করি, কিন্তু শুরুটা ছিল ওরকম। আচ্ছা, আমি সজীব আহমেদকে অনুরোধ করতে আচ্ছা, ধন্যবাদ মাহমুদা সোনাপুকে তার এই ধন্যবাদ মাহমুদা তার এই শুরু থেকে একদম শেষ পর্যন্ত জার্নি আমাদের কাছে তুলে ধরার জন্য। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা নতুন শিক্ষার্থী সহ যারা রয়েছে, আমি মনে করি এর মাধ্যমে ডাব্লিউপিসি পুরো কার্যক্রমে একটি সম্যক ধারণা পেয়ে গেল। তো পরবর্তী প্রশ্ন নিয়ে আমি যেতে চাই অঙ্কুর ভাইয়ের কাছে। তো আমরা সকলে প্রেস ক্লাব কিছুদিন আগেই হচ্ছে তাদের 1 বছর একটি বর্ষপূর্তি উদযাপন করলো অনলাইন ভিত্তিক। তার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাইকে, যে হচ্ছে তাদের প্রেস ক্লাব 1 বছর পূর্তি উদযাপন করলো। ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আমার প্রশ্ন ছিল ভাইয়ের কাছে যে এই যে 1 বছর আপনারা হচ্ছে আপনাদের প্রেস ক্লাবের যাত্রা শেষ করে আসলেন,
তো মূলত কোন উদ্দেশ্যটাকে সামনে রেখে বা কোন মোটিভকে আপনারা সামনে রেখে এই প্রেস ক্লাবের পদযাত্রা শুরু হয়েছিল, যদি অঙ্কুর ভাই একটু বলতেন আমাদের দর্শকদের। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তরটি মূলত একটি আবেগের সাথে জড়িত। আমি বলি আমার আবেগের সাথে জড়িত যে সংগঠন, সেই সংগঠনের নাম হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। আপনারা জেনে অবগত আছেন বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে আমরা একটি ব্যতিক্রমী অবস্থায় যে গণমাধ্যম কর্মী বা সংবাদ কর্মী বলতে যে ধারণাটি ছিল, বিশেষ করে আমি বলবো 16 সাল 17 সালের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই ধারণাটির ব্যাপকতর পরিবর্তনের জন্যই কিন্তু আমরা এই 17 সালের পরবর্তী সময় 19 সালে এসে দীর্ঘ সময়ের পথ চলায় কিন্তু আমরা সেই স্বপ্নটি দেখেছি যে গণমাধ্যম কর্মীদের যে চরিত্র হওয়ার কিরকম হওয়ার জন্য হওয়া উচিত, আমরা মূলত সেই গণমাধ্যম কর্মীরা একত্রিত হয়ে আমরা মূলত কাজ করেছি। আপনারা জেনে অবগত থাকবেন যে সংবাদ কর্মীদের যে সংগঠন সেটি মূলত সংবাদ কর্মীদের অধিকার নিয়েই কথা বলার কথা, কিন্তু আমরা প্রেস ক্লাবকে যেভাবে মানে ধারণ করে আমরা চেয়েছি যেটি প্রেস ক্লাবটি এমন একটি সংগঠন হয়ে উঠুক যেটি কিনা প্রেস ক্লাবের যে সোশ্যাল মিডিয়াটাই হবে একটা গণমাধ্যম। এখানে শুধু সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলবে না, এটি একটি সোশ্যাল অর্গানাইজেশন হয়ে উঠবে। সেই সোশ্যাল অর্গানাইজেশনটি হওয়ার পিছনে যে ভূমিকা, বিভিন্ন রকম সচেতনতার কাজের সাথেও প্রেস ক্লাব যুক্ত থাকবে। যেভাবে আপনারা যেমন স্কিল নিয়ে কাজ করছেন, কেরিয়ার নিয়ে কাজ করছেন, অন্যান্য সংগঠন যারা উইমেন প্রেস ক্লাবে নারীদের অধিকার নিয়ে বা নারীদের নিয়ে কাজ করছে, আমাদের সংগঠনটি শুধু সংবাদ প্রকাশ বা সংবাদ কর্মীদের অধিকার নিয়ে কাজ করবে সেই ভাবনা থেকে কিন্তু আমাদের আমরা চেয়েছি একটি পরিবর্তন নিয়ে আসা, একটি জবাবদিহিতার জায়গাটি নিশ্চিত করার জন্য প্রেস ক্লাবের জন্ম। এবং আমি আপনি যেহেতু বলেছেন জন্মটা কিভাবে, আমরা সবাই কিন্তু যারা প্রেস ক্লাবে আছি একসাথে, বিশেষ করে 13 জন যারা আমরা নিয়ে পথ চলা শুরু করেছিলাম, এখন 13 থেকে 16 17তে এসেছে। এক্সিকিউটিভ আমরা 13 জনই আছি এবং আমরা এটি অপরিবর্তনীয় রাখবো। আমাদের যে স্বপ্নটি দেখে মূলত শুরু করেছিলাম, গণমাধ্যম কারো ব্যক্তির পকেটে থাকবে না, কারো ব্যক্তির পকেটে থাকবে না, কোনো ব্যক্তির কথাই সে সংবাদ কর্মী সে নিউজ করবে না এবং একথা প্রভাবিত হয়ে কোনো কিছু করবে না, যেটি কিনা প্রেস ক্লাবের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আজকে ক্যারিয়ার ক্লাবের লাইভে যারা আছে, একটি সংগঠন, আমি আমার প্রেস ক্লাবের প্রত্যেকজন সদস্য 13 জন সদস্যের দায় নিয়ে বলতে পারি, কেউ বলতে পারবে না যে কোনো ব্যক্তির প্রভাব নিয়ে কাজ করছে। এই জন্য আমরা একটা কথা বলি যে আমরা যারা প্রেস ক্লাবের সদস্য বা প্রেস ক্লাব নিয়ে কাজ করি, আমাদের চিরস্থায়ী বন্ধু বলতে কেউ নেই, আমাদের চিরস্থায়ী বন্ধু বলতে কেউ নেই, আবার চিরশত্রু বলতেও কেউ নেই, যেটি কিনা সত্য কখনো কারো পক্ষে সব সময় থাকে না। কখনো একটি হাত যখন আমি উপর তুললাম, একটি পক্ষ একদিকে যাবে এবং আরেকটি পক্ষ অন্য দিকে যাবে, সেটি স্বাভাবিক। আমাদের নিউজ হয়তো কখনো কেউ ভাবছে তার দিকে যাচ্ছে বা কেউ ভাবছে তার দিকে, কিন্তু আমরা বলি আমরা কারো দিকে যাচ্ছি না, আমরা সত্য যেটি সেটি তুলে ধরছি, আর এখানে আমাদের বক্তব্য থাকে না। এবং আমরা বলি এই পথ চলতে গিয়ে কিন্তু যে বিভিন্ন রকম সংগঠন বাধার মুখে পড়তে হয়। আমি আমাদের জন্মটাই হয়েছে মূলত বাধার মুখে। আমাদের প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা হয়েছে অনেক, বিশ্ববিদ্যালয়ে 3-4 জন 5 জন মানুষ আছে যারা কিনা প্রেস ক্লাবকে শুরুর দিকে জন্ম নিতে চায়নি। 3-4 জন, সংখ্যাটা খুবই কম, কিন্তু 3-4 জন, এমন 3-4 জন যারা কিনা রমরমা কাণ্ডর মতো ঘটাতে চায়। কিন্তু আমরা মনে করি সত্য বিজয় হয়েছে, শিক্ষার্থীদের যে কথা বলার জন্য যে সংগঠনটির প্রয়োজন ছিল বা সত্যের পথে প্রভাব মুক্ত সেই 4-5 জন ব্যক্তির প্রভাবে আমরা এখনো চলি না, আর আমাদের কখনো সেটি করতেও পারবে না। প্রেস ক্লাব সেই কথাটি বলে এবং সেই এজেন্ডা নিয়ে যদি বলেন কার পক্ষের কথা বলবো, সেই 4-5 জনের বিপরীতে এসে সাধারণ শিক্ষার্থীর সত্যের কথা বলতে এই সংবাদ কর্মীদের নিয়ে কিন্তু প্রেস ক্লাবের জন্ম। পরবর্তী প্রশ্নটা আরো অনেক কথা বলবো, যদি আপনাদের প্রশ্নগুলো আরো থাকে আসবে। এই ছিল আমাদের জন্য। আমরা ক্যাম্পাস থেকে অনেকে বলে লুট চলে যায়। আমরা 9 মে 2019 সালের 9 মে কনফারেন্স রুমে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাটি কমিটি করার পর দ্রুত আমাদের এক প্রকার ক্যাম্পাস লুকানোর মতো করে আমাদের ত্যাগ করতে হয়েছিল। সেই পরিস্থিতিগুলো খুব ভয়ানক ছিল। 1 বছর পরে পরিস্থিতি ভিন্ন, আমরা সবাই কথা বলছি। আমিও চাই আমার বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব যে সংবাদকর্মী অধিকার নিয়ে কথা বলবে, সর্বোপরি শিক্ষার্থীদের পাশে থাকবে এবং জবাবদিহিতা নিশ্চিত আমরা কাজ করবো। সেটির দায় যদি আমার দিকে আসে, আমাদের দিকেও আসে, আমরা সর্বাত্মক ভাবে প্রস্তুত থাকবো বিশ্ববিদ্যালয়ের কাজ করার জন্য। ধন্যবাদ সদীপ।
আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ নিহার ভাইকে। আসলে ভাইয়া তার প্রেস ক্লাব নিয়ে বি কনফিডেন্ট, এটা জেনে ভালো লাগলো যে ভাইয়া অনেক কথাই খুব কনফিডেন্টলি বললো। আসলে আমরা যে সংগঠনকেই করি না কেন সেই ব্যাপারে যদি বি কনফিডেন্ট থাকি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো করার মানে করার পেছনে আরো আমরা শক্তি খুঁজে পাই। আর ভাই আপনার একটি কথা আসলেই ভালো লাগলো, যে প্রেস ক্লাবের কোনো বন্ধু নেই, কোনো শত্রু নেই। একটি মানুষের সার্বিক জীবনে সবসময় এক বন্ধুও থাকে না, এক শত্রুও থাকে না। তার নিজের পায়ে দাঁড়াতে হয়, সত্যকে নিয়েই থাকতে হয়। তা নিহার ভাইকে সেই সূত্র নিয়েই আমার আরেকটি প্রশ্ন, যে আমরা সবাই জানতে পারলাম যে প্রেস ক্লাব সত্যকে নিয়ে কাজ করে। তো আমরা সবাই জানি যে সত্যকে নিয়ে আমরা যখন কাজ করি আমাদের প্রচুর বাধার সম্মুখীন হতে হয়, সেটা আপনি বললেন অলরেডি। তো আমি জানতে চাচ্ছি যে এই যে আপনারা বিভিন্ন বাধা বিপত্তি পেয়েছেন, সেটাকে পারি দিয়ে কিভাবে আজকের এই প্রেস ক্লাব, কিভাবে এত আপনারা তাও সত্যের হাল ছাড়েননি, সত্যকে প্রতিষ্ঠা করেছেন এই বাধা বিপত্তি পেরিয়ে, সেই গল্পটা আমাদের যদি একটু বলতেন। ধন্যবাদ আবারও প্রশ্ন করার জন্য। আমি সবসময় যেই প্রশ্ন প্রেস ক্লাব সংশ্লিষ্ট প্রশ্ন করলে আমার একটা আবেগ কাজ করে। আমি 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 ধন্যবাদ জানাই। আমি যে কথাটি মূলত এখন বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি লক্ষ্য করেন যে আপনার ক্যারিয়ার ক্লাব একটি আবেগ, আপনার কাছে একটি আবেগের নাম আপনার ক্যারিয়ার ক্লাব। যে স্বর্ণ আপু যিনি বলছেন উইমেন পিস ক্লাবে, তার কাছে কি স্বপ্নের নাম উইমেন পিস ক্লাব। কিন্তু আমাদের কারো কাছে প্রেস ক্লাব একটি আবেগের নাম না, বা স্বপ্নের নাম না, একটি বাস্তবতার নাম হতে পারে। এক একজনের পার্সপেক্টিভে ভিন্ন জায়গা। কেননা আমাদের স্বপ্নের জায়গাটা হবে আমাদের, আপনি ক্যারিয়ার নিয়ে কাজ করবেন, এটা হচ্ছে সংগঠনের মূল উদ্দেশ্য। উইমেন পিস ক্লাবে নারীর অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করবে। ঠিক তেমনি সংবাদ কর্মীদের উচিত সংবাদ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। আর সাংবাদিক সংগঠনের কাজ সংবাদ কর্মীদের অধিকার নিয়ে কাজ করা। যেহেতু আমি আগেই বলেছিলাম যে প্রেস ক্লাব সংগঠনটি মূলত সাংবাদিকদের অধিকার নিয়ে করার জন্যই কেবল প্রতিষ্ঠা হয়নি, এটিতে একটি ম্যানিফেস্টো আমরা এমন ভাবে তৈরি করেছি যে বিশ্ববিদ্যালয়ের কিছু কথাও আমরা বলতে চাই। আমি চ্যালেঞ্জ দিয়ে আগে যেমন বলেছি আমাদের প্রভাবমুক্ত, এবং আমি এটাও চ্যালেঞ্জে বলতে পারি 2017 সালের পর থেকে বিশ্ববিদ্যালয় সংবাদ কর্মীদের যে ব্যতিক্রম ধর্মী সংবাদ প্রকাশ হওয়ার যে একটি প্রভাব লক্ষ্য করবেন। আমি এটিকে প্রভাব বলবো এই কারণে যে বিশ্ববিদ্যালয়ের কিছু আমাদের সিনিয়ররা সাংবাদিকতা শুরু করেছেন, সজীব ভাই, আজিজার ভাই, ওয়াইদ ভাইরা, এই যে লিজন ভাইরা এই সাংবাদিকতা শুরু করেছিলেন ক্যাম্পাসে। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে হলপ করে বলতে পারি 2017 সালের পর থেকে ক্যাম্পাসের সাংবাদিকতা নতুন কিন্তু একটা মুড় এসেছে। আগে হয়তো বা এখানে এই হয়েছে, এখানে হয়েছে, অনেক অনিয়ম দুর্নীতির কথা কিন্তু 17 সালের পর থেকে শুরু হয়েছে, এটা আমি বলতে পারি। এবং আমাদের সিনিয়র যারা আছেন তারাও বলবেন, হয়তো বা বিশ্ববিদ্যালয়ের সংবাদ কর্মীরা এই ভিতরে থেকে এই লেখাগুলো হয়তো বা লেখা হয়ে উঠতো না, এবং এগুলো লেখা হচ্ছে। আর প্রেস ক্লাব, যেহেতু আমি প্রেস ক্লাবের কথাই বলতে চাই, আমরা প্রচুর বাধা পেয়েছি। একটা নিউজ করতে গিয়ে প্রচুর বাধার সম্মুখীন। আমার নামে শুনেছিলেন আপনারা ভিডিও নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমার একটি অবস্থানও নিয়েছিল, কিন্তু আমি ভাইয়া একটু আমি নিউজ করি হচ্ছে এবং আমি নিউজ করি, এবং আমার সঙ্গে যারা নিউজ করে তারা যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট নিয়ে কাজ করে। যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট নিয়ে কাজটা কিন্তু করে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা আমাদের পরীক্ষার সময় বলবেন। আমি অঙ্কুর ভাইকে বলছিলাম, ভাই আপনার কথায় খুব মানে ডাবল হচ্ছে সবকিছু। ইয়ারফোনটা যদি খুলে কথা বলা যায়। ভাইয়া ইয়ারফোনটা একটু খুলে কথা বললে। ভাইয়া কথা রিপিটেশন হচ্ছে। হ্যালো, ভাইয়া কথাগুলো রিপিটেশন হচ্ছে। ইয়ারফোনটা খুলে ফেললে এখন শোনা যায়? ভাইয়া রিপিট শোনা যায়। আচ্ছা আমরা একটু জানতে মধ্যে পড়ে গেলাম। পরবর্তী কোশ্চেনে যেতে চাই। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে মাহমুদ স্বর্ণা আপুর কাছে। স্বর্ণা আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো স্বর্ণা আপু, আমরা জানি যে WPC কার্যক্রম আমাদের বিশ্ববিদ্যালয়ে খুবই বিস্তৃত।
তারা ওমেন পিস ক্যাফে থেকে যেমন একটা ক্যাফে লঞ্চ করলো, তারই পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে নারী দিবস পালন থেকে শুরু করে ফটোগ্রাফি কন্টেস্ট বা হচ্ছে বিভিন্ন ফটোগ্রাফির উপরেও একটি আপনাদের সেমিনার হয়েছে আমি যতটুকু জানি। তো আমিও সেগুলোতে অংশগ্রহণ করেছি এবং আমি আপনাদের 2-3টা প্রোগ্রামে সচেষ্টভাবে অংশগ্রহণ করেছিলাম এবং আপনাদের সদস্যও আমি একজন গর্বিত সদস্যই বলা চলে। তো তারই ধারাবাহিকতায় আমি ডাব্লিউপিসির কার্যক্রম সম্পর্কে আপনার কাছে ছোট করে জানতে চাই যে আপনারা বিভিন্ন প্রকার কার্যক্রম হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের বর্তমান রানিং প্রজেক্ট গুলো কি এবং আপনাদের কি কি কাজগুলো নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন আর কি, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান কার্যক্রমগুলো যদি আমাদের দর্শকদের বলতেন। আচ্ছা, ধন্যবাদ সজীব। তুমি যেটা বললে বিভিন্ন কার্যক্রম, এটা একদিক দিয়ে ঠিক। আমাদের কার্যক্রম বিভিন্ন, কিন্তু আমাদের লক্ষ্য বা ফোকাসড এরিয়া কিন্তু একটাই। আমরা হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য পাশাপাশি যেন সাম্য, এরপর মানে ইকুইটি এগুলো মধ্য দিয়ে যেন আমরা একটা শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারি, আমাদের মূল লক্ষ্য ওইটাই। তো আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস নিলে, ওই যে যেমন তুমি বলে যে ডিবেট কম্পিটিশন বা ফটোগ্রাফি কম্পিটিশন, এরকম কম্পিটিশন বা সেমিনার যাই হোক না কেন, ওইগুলোর মুখ্য বিষয়বস্তুতে যদি তুমি লক্ষ্য করো, যে টপিকের দিকে তাকাও, তাহলে দেখবে সেগুলো হয় লিঙ্গ সমতা নিয়ে, নইলে হচ্ছে শান্তি প্রতিষ্ঠা নিয়ে। তো ওই কার্যক্রমগুলোর মূল ফোকাস আসলে ওইটা থেকে। আর আমাদের রানিং যেটা, সেটা হচ্ছে এখন তো সবাই জানে যে এখন করোনার জন্য আমাদের যে অবস্থা, লকডাউন হয়ে যাওয়ার ফলে শুধু যারা করোনায় আক্রান্ত এরা ছাড়াও লকডাউন হয়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে যে আর্থিকভাবে অনেকেই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বা যারা নিম্ন আয়ের মানুষ, যারা হচ্ছে রুরাল এরিয়াতে থাকে, কিংবা হচ্ছে যারা আয় উপার্জনের যাদের সব অবস্থা বন্ধ হয়ে গেছে, সেই রকম যে নারীরা আছে, বিশেষ করে আমরা করোনা থাকাকালীন সময়ে হচ্ছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে প্রথমত আমাদের অনেকগুলো ক্যাম্পেইনিং ছিল। একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক, সেটা হচ্ছে তারা যেন স্বাস্থ্যগত দিক দিয়ে ভেঙে না পড়ে করোনায়। সেই দিক থেকে আমরা সেই দিকটা লক্ষ্য করে আমরা হচ্ছে আমাদের যারা যারা মেম্বার ছিলাম, সেই মেম্বারদেরকে এবং পিস ক্যাফের যারা মেম্বার, তারা তাদের এলাকায় গিয়ে এক একজন পিস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে, পিস অ্যাম্বাসেডরের ভূমিকায় কাজ করছে। তারা হচ্ছে তাদের এলাকায় সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে। সেটা স্বাস্থ্যগত দিক দিয়েও, যে কি কি করলে হয়তো করোনা সংক্রমণ কিছুটা হলেও রোধ পেতে পারে, কি কি করলে তারা মানসিকভাবে এই সময়টা কাটিয়ে উঠতে পারবে, শক্ত থাকতে পারবে, স্ট্রং থাকতে পারবে কিভাবে, এই ব্যাপারে কাজ করে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে আমরা হচ্ছে ফান্ড কালেক্ট করে সেটা হচ্ছে নিম্ন আয়ের যে নারীদের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে করে তাদের এই সময়টাতে কিছুটা হলেও তাদের এই আর্থিক কষ্ট বা কিংবা মানসিক যে কোনো ধরনের কষ্ট থেকে তারা কিছুটা হলেও রক্ষা পেতে পারে, সেই জন্য কাজ করছি। আর হচ্ছে আমাদের যেটা লাস্ট প্রজেক্ট ছিল, সেটা মূলত এই যে 8ই মার্চ যেটা তুমি বললে যে বিশ্ব নারী দিবস উপলক্ষে ভার্সিটিতে আমাদের ওটাই করা লাস্ট প্রোগ্রাম ছিল। ওইখানেও আমরা বিভিন্ন প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতাগুলো সম্পন্ন করেছিলাম। এরপরে আমাদের যে প্রজেক্ট হাতে নিয়েছিলাম সেটা ভার্সিটিতে তো আর কমপ্লিট করা হয়নি। এরপরে লকডাউনের জন্য তো লকডাউন কিংবা কোয়ারেন্টিনের জন্য সবাইকে বাড়িতে সময় কাটাতে হচ্ছে। সেই বাড়িতে আসার পরে আমরা অবশ্য কন্টেন্ট রাইটিং কম্পিটিশনের আয়োজন করেছি, যাতে এই কন্টেন্ট রাইটিংও ছিল যে নারীদের সুরক্ষাজনিত, করোনার নারীদের সুরক্ষাজনিত, যাতে তারা হচ্ছে এই রাইটিং এর মধ্যে গিয়ে হলেও যেন এই ব্যাপারটাতে চিন্তা করে। আমরা এই নারীদের পার্সপেক্টিভ থেকে দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে এই করোনার জন্য হয়তো অনেকেই সবাই আতঙ্কগ্রস্ত কিংবা সবারই ক্ষতি হচ্ছে, কিন্তু নারীদের পার্সপেক্টিভ থেকে দেখলে সেটা হচ্ছে আরো এমপ্যাথি নিয়ে আমরা কাজ করতে পেরেছি। কারণ যেহেতু আমাদের সংগঠনটা নারীদের ব্যাপারটিতে লক্ষ্য করে অনেক কার্যক্রম এর আগেও নিয়েছে এবং ভবিষ্যতেও নিবে, তো সেই পার্সপেক্টিভ থেকে লক্ষ্য করে আমরা আমাদের কাজকর্ম যে যেখানে আছি সেখান থেকে চালিয়ে নিচ্ছি। আর এই তো, এরপরের কিছু প্ল্যান করে রেখেছি, দেখা যাক করোনা পরবর্তী সময়ে যদি সেগুলো সফল হয় আর কি।
ধন্যবাদ স্বর্ণা আপুকে। তো সত্যি যত যাই কাজ করি না কেন, সত্যি কথা বলতে নারী আর পুরুষের সম অধিকার বা সমঝোতা যদি থাকে তাহলে কোনো কাজ পিছিয়ে থাকবে না। তো সেই ক্ষেত্র ধরেই স্বর্ণা আপুকে আমার আবার আরেকটি প্রশ্ন করা, যে আমরা জানি যে কিছুদিন আগে আপনাদের মেম্বার রিক্রুটমেন্ট হয়েছে। তো হ্যাঁ। আপনারা এই প্রক্রিয়াটি কিভাবে করেছেন বা কোন কোন দিককে ফোকাস রেখে করেছেন সেই ব্যাপারে যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, হ্যাঁ, এই যে ৮ মার্চেই আমাদের মূলত ছিল নিউ যে মেম্বাররা ছিল তাদেরকে আমরা বরণ করে নেওয়ার ব্যাপারটি ছিল ওই দিনই মূলত। আমরা যে নতুন মেম্বারদেরকে নিয়েছি সেটা হচ্ছে অন্যান্য ক্লাবের মতোই, জাস্ট আমাদের যেটা ফর্ম ছিল আমরা দেখতে চেয়েছি যে তারা আসলে এই বিষয়টাতে কাজ করতে আগ্রহী কিনা, তারা এই যে নারীদের ইকুয়ালিটি এবং ইকুইটি মেনটেনের যে চিন্তাটা সেটা ধারণ করে কিনা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় কিনা, বা এদিকে সে কি করতে পারে। মানে আমাদের যেটা ফর্ম ছিল ওই ফর্মে লেখা মানে এই ধরনের প্রশ্ন ছিল যে মানে ডব্লিউপিসি তে তারা আসলে কি ধরনের অবদান রাখতে পারবে, প্লাস হচ্ছে ডব্লিউপিসি থেকে তারা আসলে কি ধরনের কাজ আশা করে। তো এই ফর্মে আমরা তাদের মূলত বাছাই প্রক্রিয়ায় তাদের এই লেখাগুলো পড়েছি যে তাদের আসলে আমাদের কাছ থেকে এক্সপেকটেশন কি, বা আমাদের যে তাদের কাছ থেকে এক্সপেকটেশন গুলো এইগুলো পূরণ হচ্ছে কিনা। এরপর মূলত আমরা মেম্বার বাছাই করেছি। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের মেম্বার বাছাই প্রক্রিয়ায় গিয়ে আমরা একটা জিনিস প্রথম বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের পিস ক্যাফের নাম উইমেন পিস ক্যাফে হওয়াতে অনেক ছেলেরা আসলে মানে আসতে লজ্জা পাচ্ছিল। তারা ভেবেছিল এটা হয়তো মেয়েদেরই কাজ বা মেয়েদেরই ক্লাব হবে এরকম কিছু, কিন্তু আমি এই লাইভের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার করতে চাই যে এটা শুধু মেয়েদের ক্লাব না, এটা ছেলে মেয়ে উভয়েরই ক্লাব। আমাদের ফোকাস এরিয়া হচ্ছে আমরা হচ্ছে উইমেন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই, ইকুইটি নিয়ে। তাই যেসব ছেলেরা এসব এটা আসলে মানে বা বিশ্বাস করতে চায় যে আসলে সম অধিকারের প্রয়োজন বা সম অধিকার দরকার, বা আমরা আসলে এরকম একটা সমাজ চাই যেখানে দুইজনেরই সমান একটা অবস্থান থাকবে, সামাজিক অবস্থান থাকবে, সামাজিক মর্যাদাটা সমান হবে, এরকম ইচ্ছুক যে কোনো স্টুডেন্টই এই ক্লাবের আসলে মেম্বার হতে পারবে। তো তো আমরা এই বিষয়গুলো ধন্যবাদ স্বর্ণা আপুকে। দেখেছিলাম আসলে। হ্যাঁ, তো স্বর্ণা আপুকে আমি একটু ছোট্ট করে বলতে চাই, আপনাদের যে রিক্রুটমেন্ট হলো সেই রিক্রুটমেন্টের প্রথম যেই ছেলে ফর্ম কিনেছে সেটা হচ্ছে আমি। তো এই হিসেবে আমি লাকি মনে করি নিজেকে। কংগ্রেচুলেশন, আমি সেটা জানতাম না। আচ্ছা, তো আমি পরবর্তী প্রশ্ন নিয়ে যাচ্ছি হচ্ছে অঙ্কুর ভাইয়ের কাছে। তো অঙ্কুর ভাই, এই প্রশ্নটা একটু হয়তোবা মানে আমাদের কাছে পার্সপেক্টিভ একটু অন্যরকম লাগতে পারে। বিষয়টা হচ্ছে আমরা প্রায়ই দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থী একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আসলো, সে ধরেন একটা যে কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করে, সে যে কোনো একটা ডিপার্টমেন্টে পড়াশোনা করেই এরকম কোনো না কোনো সংগঠনের সাথে যুক্ত হয়ে সাংবাদিক এই কথার যে বিষয়গুলো থাকে, বিভিন্ন পোর্টাল বলি বা যাই বলি, সেই জিনিসগুলো হচ্ছে সাংবাদিক বলে নিজেকে পরিচয় বা হচ্ছে নিজেকে সাংবাদিকত্বের একটা জায়গা থেকে নিজেকে জাহির করার একটা চেষ্টা থাকে। তো এরই ধারাবাহিকতায় আপনাদের প্রতি আপনাদের যে সংগঠন আছে সেই সংগঠনের জায়গা থেকে আপনাদের সদস্য সংগ্রহের যে প্রক্রিয়া থাকে সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের একটু বলতেন, এবং আমি যে বিষয়টার আলোকে এই প্রশ্নটা করলাম সেই বিষয় আলোকে যদি আপনার মতামতটুকু আমাদের দর্শকদের সামনে তুলে ধরতেন। আমি শুরুর দিকের কথাটা বুঝিনি, আমি হয়তো প্রক্রিয়াটা বুঝেছি, কোন প্রক্রিয়া আমরা সদস্য রিক্রুট করি, কিন্তু শুরুর যে পার্সপেক্টিভের কথা বলছিলেন সেই পার্সপেক্টিভটা কিন্তু আমি বুঝিনি, একটু যদি বলতেন। আচ্ছা, ওই বিষয়টা ছিল এমন যে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা প্রায়ই দেখতে পাই যে হচ্ছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসার পরই বিভিন্ন ওয়েব পোর্টাল বা হচ্ছে বিভিন্ন কিছুতে তাদের কোনো লেখা বা কিছু একটা তারা করতে পারলেই মনে করে যে হচ্ছে আমি সাংবাদিক, এবং এই বিষয়টা তারা জাহির করে। এটা প্রায়ই আমরা দেখতে পাই, কিন্তু এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আপনার দিক থেকে? কারণ এখন যদি ওয়েব পোর্টালের কথা বলি, ভুরি ভুরি ওয়েব পোর্টাল। তো এই বিষয়টাকে আপনার কাছে আপনার প্রশ্ন ছিল যে আপনার ব্যক্তিগত মতামত এবং আপনার সংগঠনের জায়গা থেকে মতামতটা। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, এবং এটি একটি আমি বলবো যে গুরুত্বপূর্ণ, এবং আমার যদি সংগঠন নিয়ে প্রধানতম প্রশ্ন হতে পারে এটি হচ্ছে এটি একটি, আসলে আমি কাদেরকে সাংবাদিক বলবো। বাংলাদেশের 16 কোটি নাগরিকই সাংবাদিক। কেন জানেন? সেটা হচ্ছে নাগরিক সাংবাদিক। আমরা লক্ষ্য করবেন অনেক কিছু সোশ্যাল মিডিয়া আগে চলে আসে, তারা নাগরিক সাংবাদিক, কিন্তু আসলেই যারা পেশাদারিত্বের সাথে কাজ করার চেষ্টা করে তারা কখনোই লক্ষ্য করবে নিজেকে সাংবাদিক হিসেবে বলতে চায় না, নিজের পরিচয়টা কখনো দিতে চায় না ওইভাবে। যেমন আমি আমার কথা বলতে চাই, আমি আমার পেশা হিসেবে সাংবাদিকতা নিতে চাই, এরকম অনেকেই হয়তো আছেন, কিন্তু আমি হলফ করে বলতে পারি কখনো কোনো প্রোগ্রামে গিয়ে আমি কখনো সাংবাদিক দাবি বা করতে বা এই পরিচয়টা আমি দিতে হবে না। কাজ দিয়ে পরিচয় বুঝে যাবে যে আসলে সাংবাদিকতা করবে কে। আমরা সবাই সাংবাদিক, সেটা আমি মানি।
আর একটি কথা আমরা যেটি বলবো যে অনলাইন থাকলেই হয়তো বা সংবাদকর্মী, তো এই হিসাবে সংবাদকর্মী 16 কোটি মানুষ, যাদের ফেসবুক আছে, যাদের টুইটার আছে, যাদের ইনস্টাগ্রাম আছে, যারা হোয়াটসঅ্যাপ আছে, প্রত্যেকেই সাংবাদিক, নাগরিক সাংবাদিক। একটি নতুন ধারা আসছে কিন্তু নাগরিক সাংবাদিক। কিন্তু আপনি যে কথাটি বলেন, ক্যাম্পাসে যারা পরিচয় দিয়ে থাকে বা বইপুর কিছু অনলাইন ব্যবহার করে সাংবাদিকতা করতে চায়, আমি তাদেরকে বলি তাদের হয়তো পিছনে কোনো লক্ষ্য থাকতে পারে, উদ্দেশ্য থাকতে পারে। এই যে কথাটি বলেছিলাম প্রভাবিত হওয়া, আমি শুরুতেই বলেছিলাম, আসলে আমি আমার জায়গা থেকে একটি মূল্যায়ন করতে চাই যে আমি কারো প্রভাবিত হয়ে যারা নিউজ করবে আমি তাদেরকে সংবাদকর্মী বলতে একদমই অপারগ। আর আমি সাংবাদিক শব্দটা ব্যবহার করতে চাই না, আমি বলতে চাই সংবাদকর্মী। আমরা প্রেস ক্লাবের যারা আছে আমরা সাংবাদিক শব্দটা ইউজ করতে ওই রকম ভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না, বলি গণমাধ্যম কর্মী বা সংবাদকর্মী। আর একটি কথা সেটি হচ্ছে যে রিপিটেশন হচ্ছিল মনে হয়। আমি আমাদের প্রেস ক্লাবের যারা সদস্য যেভাবে রিক্রুট করি সেটি হচ্ছে আমরা যে কয়জন এখন আছি 13 জন এক্সিকিউটিভ কমিটির বডি থাকবে, 13 জন। যারা সিনিয়র হবে, যাদের পড়াশোনা শেষ হবে তারা বের হয়ে যাবে এবং আমরা নতুন যে 2 জন বা 3 জন বেরোবে। আর ওয়েটিং এ আমাদের থাকবে আরো, ওয়েটিং এ আমাদের 10 জন 15 জন 20 জন থাকতেই পারে, কিন্তু আমরা ওয়েটিং এ মাত্র রাখি 4 জন। আমরা টার্গেট হচ্ছে প্রতি বছর কমিটি থেকে 3 থেকে 4 জন বেরিয়ে যেতে পারে সাবেক পড়াশোনা শেষ করার পরে, এবং 3 থেকে 4 জন আমরা ওয়েটিং এ রাখি। ওয়েটিং জোনের রুমে যেরকম থাকে না এরকম ওয়েটিং রুমে থাকবে। সেই ওয়েটিং রুম থেকে আমরা 3 জনকে এক্সিকিউটিভ কমিটি নিয়ে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি। এবং একটা কথা মনে রাখতে হবে ভাইয়া একটু সদস্য হতে পারবে না। হয়তো বা আপনার হেডফোনটা যদি ব্যবহার না করেন তাহলে এই সমস্যাটা সমাধান হতে পারে। একটু হেডফোনটা ছাড়া দেখেন যে আপনার কথাগুলো রিপিটেশন হচ্ছে কি হচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন একদম পারফেক্ট শোনা যাচ্ছে, এখন রিপিট হচ্ছে না। আচ্ছা, তাহলে বলি আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আমাদের সদস্য রিক্রুটের যে কথাটি আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের ওয়েটিং জোন থেকে আমরা তাদেরকে নিয়ে আসি এবং আমরা চেষ্টা করি মূলত যে তাদেরকে ক্যাপচার করা বা তাদেরকে এক্সিকিউটিভ বডিতে যুক্ত করা যারা কিনা মূল ধারার গণমাধ্যম, আমি আবারও বলছি মূল ধারার গণমাধ্যমের সাথে যারা কাজ করছে। এবং সেই সাথে আপনারা লক্ষ্য করবেন, আমি শুরুতেই বলেছিলাম আমাদের প্রেস ক্লাবের পেজকে বা সোশ্যাল মিডিয়াটাকে আমরা এমন একটি মিডিয়াতে পরিণত করার চেষ্টা করছি বা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রেস ক্লাবের ফেসবুক পেজটি যেন একটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি গণমাধ্যমে কিনতে পারে। লক্ষ্য করবেন ইতিমধ্যে শহীদ হত্যাকাণ্ড নিয়ে আমরা ফেসবুকে বিভিন্ন ভিডিও, তথ্য, উপাত্ত আমরা ফেসবুকটাকে কিন্তু ব্যবহার করেছি তৈরি ইস্যুতে। এইরকম আরো কিছু আন্দোলন মুভমেন্ট যখন ক্যাম্পাসে চলছিল, বিভিন্ন ইস্যু চলছিল, তখন কিন্তু আমরা এই ইস্যুগুলো সামনে নিয়ে এসেছিলাম আমাদের ফেসবুকের মাধ্যমে। আমরা তো এই ফেসবুক পেজটাকে কিন্তু আমরা একটা সোশ্যাল মিডিয়া, যেরকম একটি মিডিয়া, সেই মিডিয়াতে একটি গণমাধ্যমের রূপ দিতে চেয়েছিলাম। তার জন্য কিছু ক্যামেরা পার্সন বা যে ছবি তুলে ভিডিও করবে সিনেমাটোগ্রাফার, আমরা এইভাবেও কিন্তু আমাদের কমিটিটা সাজাই। এখানে সবাই যে মূল ধারার গণমাধ্যমে কাজ করবে তাও না, আবার যে সবাই মূল মানে সিনেমাটোগ্রাফার তাও না। আমরা বলি আমাদের এখানে যারা আছে প্রত্যেকেই মূল ধারার গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট, এবং আমাদের এখানে কোনো বই-পড় অনলাইন আমরা যারা করে আমরা তাদেরকে হয়তো বা বই-পড় অনলাইন বা যেরকম অনলাইন গুলো সেগুলো দিয়ে আমরা তাদেরকে প্র্যাকটিসটা করাই, চর্চাটা করাই, চর্চা যে ওয়েটিং রুম থাকা পর্যন্ত। কিন্তু এক্সিকিউটিভ কমিটিতে যখন আসবে তখন আর ওই বিষয়টা আর কাজ করতে পারবে না, ওই বই-পড় বা প্র্যাকটিস ওইটা চলবে না। আমাদের যে এক্সিকিউটিভ প্যানেলে তারাই আসবে যারা কিনা সাংবাদিকতার জায়গাটা ধারণ করবে। আমাদের চোখে এক্সিকিউটিভ যে কমিটি, সেই কমিটির চোখে যখন সে পারফেক্ট তার চোখে ধারণা আসবে তখনই আমরা তাকে এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে আসি। এবং আপনাকে একটা জিনিস হলফ করে বলতে পারি, 7000 শিক্ষার্থীর জন্য 50 জন সাংবাদিকের প্রয়োজন পড়বে না, সংবাদকর্মীর প্রয়োজন পড়বে না। আমরা মনে করি যত কম সংখ্যক সংবাদকর্মী থাকা যায় এবং নিজেকে সবসময় যেন সাধারণ শিক্ষার্থী ভাবতে পারে, সেই রকম শিক্ষার্থীরা যেন সংবাদকর্মী হয়, আমরা সেদিকে যেন এখানে আমি সংবাদকর্মী বা আমি সাংবাদিক, আমি এই পরিচয় যারা দিবে তারা কেউ কখনো প্রেস ক্লাবের কেউ হতে পারবে না। এটাকে আপনাকে হলফ করে বলতে পারি। যে একমাত্র নিজেকে দাবি করতে পারবে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি এই অমুক গণমাধ্যমে কাজ করি, যার পরিচয় হবে আমি প্রেস ক্লাবে অমুক, আমি প্রেস ক্লাবে তমুক, তা হবে না।
যারা এইসব করবে না তারাই একমাত্র প্রেস ক্লাবের আমরা তালিকাভুক্ত বা সদস্যভুক্ত করি। তাদের পরিচয় যে এভাবে পরিচয় দিতে পারবে, আমি এই নাম, আমি অমুক বিভাগের শিক্ষার্থী, আমি অমুক পত্রিকা বা অমুক পোর্টালের প্রতিনিধি হিসেবে কাজ করছি। যারা এই পরিচয়টুকু দিতে পারবে তারা আপনি নিঃসন্দেহে বুঝে নিতে পারবেন এরা প্রেস ক্লাবের পরিচয় হয়তো বা প্রেস ক্লাবের সদস্য, এবং প্রেস ক্লাবের মেম্বাররা এর বাইরে অন্য কোনো পরিচয় দিবে না। আমি প্রেস ক্লাবের সভাপতি, আমি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, ডাজন্ট ম্যাটার। আমি একজন স্টুডেন্ট, সেটা হচ্ছে বিষয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমার প্রেস ক্লাব সেটি মনে করে। যারা শিক্ষার্থীর পরিচয় কথা বলতে পারবে সেই মূলত প্রেস ক্লাবকে মিন করবে। কারণ আমি শুরুতেই বলেছিলাম এটি শুধু সংবাদকর্মীদের অধিকার নিয়ে কাজ করার সংগঠন নয়, এটি একটি সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে আমরা ব্যবহার করতে চাই এবং একটি গণমাধ্যম হিসেবে ব্যবহার করতে চাই, যেটি কিনা বিশ্ববিদ্যালয়কে জবাবদিহিতার জায়গায় নিয়ে যাবে এবং অধিকার প্রতিষ্ঠা কাজ করবে। আপনার যে প্রশ্নটি ছিল, আশা করি আমি সেই প্রশ্নটির উত্তর দিয়ে সক্ষম হয়েছি কিনা জানি না। অঙ্কুর ভাইয়ের কাছে অসংখ্য ধন্যবাদ। অঙ্কুর ভাই, আমি যদি ভাইয়ের কথা ধরে যদি দুটো কথা বলি, যে হচ্ছে ভাই যেমন বললেন যে হচ্ছে সাংবাদিক, এই কথাটা শুনলেই একটা সাংঘাতিক বিষয়টা যেমন আসে, কিন্তু ভাই এই জায়গাটাকে একটু কারেকশন করে তার মতো করে যেমন বললেন যে হচ্ছে সংবাদ কর্মী। তো তার এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে হচ্ছে আমি সংবাদের একজন কর্মী। তো এই কর্মীটা আমিও, আপনিও, একজন 16 কোটি বাঙালি হচ্ছে আমরা সংবাদ কর্মী। আবার ভাই যেমন আরেকটা বিষয় বললেন যে হচ্ছে তারা চেয়েছেন যে সোশ্যাল মিডিয়াকে একটি গণমাধ্যম হিসেবে রূপ দিতে। তো এটার সাথে আমি একদমই একমত, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি বলি লাইভের যে একটা কালচার, যেখানেই সমস্যা সেখানেই জাকানাবি প্রেস ক্লাবের লাইভের যে সেশনটা ছিল, এটা সত্যি একটা চমৎকার আইডিয়া ছিল। তার জন্য অবশ্যই আপনাদের প্রেস ক্লাব হচ্ছে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি সেই বিষয়টাকে আলোকপাত করে আমি আপনার পরবর্তী প্রশ্নতে যাই। তো তার আগে আমি একটু স্বর্ণাপুকে আবার হচ্ছে আমি স্বর্ণাপুকে একটু অ্যাটাচ করতে চাই। স্বর্ণাপু, ডাব্লিউপিসি থেকে আপনাদের আমাদের এই প্রেস কি বলে ক্যারিয়ার ক্লাবের আজকের আয়োজনে আপনাকে আমি আবারও স্বাগত জানাচ্ছি, এবং আপনার সাথে আমি ছোট্ট জিনিস অ্যাড করতে চাই। সেটা হচ্ছে ডাব্লিউপিসি যেমন বিশ্বাস করে যে হচ্ছে নারী এবং পুরুষের সমঝোতা এবং সমন্বয় নিয়ে যেমন হচ্ছে এই দেশ এবং সমাজ এগিয়ে যাবে, আমরা ক্যারিয়ার ক্লাবও বিশ্বাস করি আমরাও একসাথে এগিয়ে যেতে পারি। তারই যদি একটু ছোট্ট দৃষ্টান্ত যদি আমি আজকে দেখাই, আমাদের এখানে একজন মেয়ে হোস্ট, একজন ছেলে হোস্ট। তো আমরা সমতায় বিশ্বাস করি, আমরা সমঝোতায় বিশ্বাস করি। তো এই জায়গা থেকে আমাদের যে ইসি মেম্বার বা এক্সিকিউটিভ প্যানেল বলি, সেখানেও আমাদের নারীর আধিক্য এবং ছেলেদের আধিক্য জায়গা থেকে আমরা একটা সমতা বিশ্বাস করি। এবং আমাদের যে টপ অথরিটি আছে সেখানেও আমরা কনস্টিটিউশনে একটা অধ্যায় আমরা রেখেছি এমন যে হচ্ছে নারী একজন সদস্য আমাদের থাকতেই হবে, সেটা হচ্ছে টপ অথরিটিতে। তো সেই জায়গা থেকে বলা চলে যাচ্ছে আপনাদের জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা একটা সেম প্ল্যাটফর্ম, কিন্তু হচ্ছে আমাদের কাজের জায়গাটা ভিন্ন। তবে আমরা ভবিষ্যতে এবং বর্তমানে সবকিছু একসাথে নিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতে চাই। তো অবশ্যই আমরা চাই আমরা একসাথে কাজ করতে, আমাদের বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে। তো আমি আবার ফিরতে চাই অঙ্কুর ভাইয়ের কাছে। অঙ্কুর ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার এই যে আপনাদের প্রেস ক্লাবের যে হচ্ছে সংবাদ কর্মীদের যে প্রক্রিয়াটা বললেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এ পর্যায়ে যে প্রশ্নটা রাখতে চাই ভাইয়ের কাছে সেটা হচ্ছে, এই লকডাউন সিচুয়েশনে বা হচ্ছে এই পরিস্থিতিতে আপনাদের অ্যাক্টিভিটিস গুলো আপনারা কিভাবে চালাচ্ছেন? আমরা জানি যে হচ্ছে সংবাদগুলো বাসায় বসেই হচ্ছে করা যায় বা হচ্ছে করা যায়, কিন্তু যদি এই পরিস্থিতিতেও বলি, আমি ব্যক্তিগতভাবে জানি যে হচ্ছে এই যে তৌহিদ ভাইয়ের যে ঘটনাটা ঘটলো, তো এই জায়গা থেকে আপনার এবং আপনার সংগঠনের জায়গা থেকে খুবই একটি সম্মুখ ভাগে আপনারা ভূমিকা পালন করেছেন। তার ফলে আমরা এই সাধারণ শিক্ষার্থীরা জানতে পেরেছি। এই সাংবাদিক কর্মী যারা আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই জায়গা থেকে আমি জানতে চাই যে ভাই, আপনাদের মূলত অ্যাক্টিভিটিস গুলোকে আপনারা কিভাবে ডিফাইন করেন আপনাদের এই সংগঠনের জায়গা থেকে? যে আপনারা একটু আগে আপনি বললেন যে হচ্ছে আপনাদের একজন ফটোর জন্য হচ্ছে একজন, যে সিনেমাটোগ্রাফির জন্য একজন আলাদা ব্যক্তি থাকতে পারেন, সংবাদের জন্য আলাদা ব্যক্তি থাকতে পারেন। তো আমি জানতে চাচ্ছি এই লকডাউন পরিস্থিতিতে হচ্ছে আপনারা কিভাবে অ্যাটাচ আছেন আপনাদের সংগঠনের সদস্যদের সাথে, এই বিষয়টা যদি আমাদের বলতেন একটু। ধন্যবাদ। আমি আমাদের যে জন্মটা হয়েছিল বারবারই জন্মের না মানে একদম কথা বলে না, যে আমরা যখন কাজ করি তখন বলে যে ওর নারীটা মনে হয় ওই স্কুলে কোথায়, কারণে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ওর জন্মটা মনে হয় যে ওই কলেজে কোথাও, ইউনিভার্সিটি কেন্দ্রিক কথা বলে, এরকম একটা আমাদের প্রবাদ প্রবচনের মতো আছে বা আঞ্চলিক ভাবে একটি কথা চলে থাকে। এরকম আমিও বলতে চাই যে আমাদের প্রেস ক্লাবের জন্মটা হয়েছিল, কিন্তু বের হওয়ার পর কমিউনিকেশনটা তৈরি হয়েছিল কিন্তু অনলাইন কেন্দ্রিক। হ্যাঁ, অনলাইন কেন্দ্রিক হয়েছিল, এবং আমাদের বিশ্বাস করবেন আপনি, যখন আমার বিরুদ্ধে একটি আইনি প্রক্রিয়া মামলা, তখন আমরা প্রত্যেকের যোগাযোগ কিন্তু অনলাইন কেন্দ্রিক করেছিলাম। আমরা এই করবো, এই নিউজটার কারণে আমাদের এত চাপ আসতেছে, কি করবো, আমরা অনলাইনে কাজটা করছি, এইটা এইভাবে করো, সকল কিছু মিটিং পর্যন্ত আমরা অনলাইনে করেছিলাম।
সুতরাং আমরা সব থেকে যে মোক্ষম উপায়টি অনলাইন থেকে আমরা বেছে নিয়েছিলাম এবং আমরা সেই অনুযায়ী কিন্তু কাজগুলো আমরা শুরু করেছিলাম। আমাদের মূল অস্ত্র হচ্ছে, আমাদের মূল শক্তি হচ্ছে, আমাদের মূল প্রেরণা হচ্ছে এই বন্ধের সময় অনলাইনে কাজ করা। কিন্তু কিভাবে কাজ করি আপনি লক্ষ্য করে দেখবেন, আমরা ভাবি যে একটু আগে বলেছিলাম, আমি প্রত্যেকটি কথার সাথে একটু রিলেট করলে আপনি বুঝতে পারবেন। আমি আগে বলেছিলাম বাংলাদেশের প্রত্যেকটি মানুষই একজন সাংবাদিক। সাংবাদিক। আমি সংবাদ কর্মী বলছি না, সাংবাদিক। হ্যাঁ, কেমন সাংবাদিক? নাগরিক সাংবাদিক। হ্যাঁ, প্রত্যেকটি মানুষই নাগরিক সাংবাদিক। লক্ষ্য করবেন এই তৌহিদ হত্যাকাণ্ডের সময় আমাদের যারা প্রেস ক্লাবের প্রত্যেকে কিন্তু ত্রিশালের কেউ নেই। এটা হচ্ছে আমাদের ত্রিশাল থাকলে তো আমাদের সুবিধা হতো। কিন্তু আমাদের প্রেস ক্লাবের যারা আছে তারা সবাই হচ্ছে বিভিন্ন জায়গা, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, ঢাকা, বিভিন্ন যশোরের, এরকম বিভিন্ন জায়গার কিন্তু মেম্বার গুলো নিয়ে আমাদের প্রেস ক্লাবের মেম্বার। কিন্তু তারা কেউই কাকতালীয় ভাবে কেউই কিন্তু ময়মনসিংহ অঞ্চলে নেই এখন আর। সবাই সবার বাড়িতে চলে গেছে এই করোনার সময়। তো আমরা কিভাবে সংগ্রহগুলো করব? আমরা কিভাবে সংগ্রহ করি তার জন্য বলছি আমরা সেই প্রক্রিয়াটি নেই যে নাগরিক সাংবাদিক। আমরা যে যে জায়গায় থাকবে, আশপাশে যে থাকবে আমরা প্রেস ক্লাবের তাকে এডিটর বানিয়ে দিই। আমরা কারো কথা বিশ্বাস করার আগে নিজের চোখে দেখার সেটা কিন্তু বিশ্বাস বেশি। এবং আমার যখন একটা নিউজ করবো আমার ডকুমেন্টেশনটা খুব খুব গুরুত্বপূর্ণ। তো আমরা করি কি, তাকে আমরা এডিটর বানিয়ে দিই, দেখি ত্রিশালের আন্দোলন হচ্ছে, আমি ত্রিশালের আন্দোলনটা আমার দর্শক যারা আছে তাদেরকে দেখিয়ে দিতে চাই। এটি প্রেস ক্লাবের পেজে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। সুতরাং এখানে কিন্তু সাংবাদিকটা হয়ে গেছে কিন্তু একজন জেনারেল স্টুডেন্ট বা একজন জেনারেল পিপুল, যে কিনা সাংবাদিকতার কিন্তু নিউজ লিখতে পারবে না, কিন্তু সে কিন্তু এজ এ জার্নালিস্টের রোলটা কিন্তু প্লে করছে। তার মানে কি, সে একজন নাগরিক সাংবাদিক আমরা যেটাকে বলি, যে 16 কোটি মানুষ যে সাংবাদিক, সেই সাংবাদিকের ভূমিকা হিসেবে প্রেস ক্লাবটি কিন্তু সেই মানুষটা সহযোগিতা করেছে। আমরা এই বন্ধের সময়ে যখন নেত্রকোনায় মানববন্ধন হয় আমরা সেই প্ল্যাটফর্মটি ইউজ করেছি। ত্রিশালে হলো, ময়মনসিংহ হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করলেন, আমরা এইভাবেই প্রত্যেককে কানেক্ট করার চেষ্টা করেছি। আর একটা বিষয় লক্ষ্য করেন, আমরা এর মধ্যে অনলাইন কেন্দ্রিক কিন্তু যে টক শো টাইপ যে আমরা আজকে যেটা আপনারা করছেন, আমরা কিন্তু প্রথম যে তৌহিদ হত্যাকাণ্ড নিয়ে কিন্তু যে লাইভটি সবচেয়ে আলোচিত হয়েছিল, আমি বলবো একদম হলপ করেই বলতে পারি যে লাইভটির পুলিশ প্রশাসন অনেকটাই তৎপর হয়ে গিয়েছিলেন এবং প্রেস ক্লাবের সাথে পুলিশ প্রশাসন থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বারবার যোগাযোগ করার যে চেষ্টাটি হয়েছিল সেটি কিন্তু অনলাইনে ওই লাইভটির কথা আমি বলবো। জয়েন করেছিলেন নিহত তৌহিদের মামা কমেন্ট করেছিল, আমি লক্ষ্য করেছিলাম যে ওই যে ওনারা বলতে পারবে যে ওই লাইভটি কতটা প্রভাব পেয়েছিল, পুলিশ পর্যন্ত প্রভাবিত হতে ভূমিকা পালন করেছিল তার পরিবারকে। সুতরাং অনলাইনে যে বিগ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটাকে যদি আমি ভালোভাবে ব্যবহার করতে পারি আমার ফল অটোমেটিক ঘরে আসবেই। ক্যাম্পাসে আপনি বলেছিলেন লাইভ, যেখানেই সংকট, যেখানেই সমস্যা সেখানেই প্রেস ক্লাব লাইভ। আমি হলপ করে বলতে পারি কিছু আমি বারবারই একটি কথা বলি, বারবার আপনারা লক্ষ্য করুন, হয়তো এটি বিরক্তির কারণ হতে পারে, বারবার বলি যে হলপ করে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, কথাগুলো কিন্তু আমি বারবার বলছি। কেন বলছি জানেন? যে একটি বাস্তবতা, নিগুড় মানে কঠিন সত্য বাস্তবতা আমার ভিতরে নাড়া দেয়। কঠিন সত্য মানে বাস্তবতা কিন্তু আমার ভিতরে নাড়া দেয়। এই কারণে কিন্তু আমি কথাগুলো আপনাদের বলছি, বারবার বলছি নিগুড় সত্য কথাগুলো। কিরকম লক্ষ্য করেন যে যে লুকটা প্রেস ক্লাবের অনলাইন থেকে লাইভ গুলো আমরা করেছি, সাকসেস দেখেন। ছাত্রী হল, আমি পয়েন্ট ধরে বলি, মেয়েদের যে নতুন ছাত্রী হলটা হচ্ছে, সেই ছাত্রী হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন 4 জন করে সিট বরাদ্দ করেছিল একটি রুমে। আমরা প্রেস ক্লাব লাইভ প্রথম সেই রুমটি দেখাতে পেরেছিলাম লাইভের মাধ্যমে, যেখানে 4 জন না, এখানে 3 জন থাকাও বড্ড কষ্টের। যেখানে বিদ্যুৎ এতদিন পরও বিদ্যুতের লাইন লাগানো হয়নি, কোনো কাজ করা হয়নি, মাটি দিয়ে সিঁড়ি লাগানো হয়েছিল, রাকা এন্টারপ্রাইজ নামে একটি কনস্ট্রাকশন। আমরা সেটি ফেসবুক লাইভে নিয়ে এসেছিলাম এবং প্রশাসন আমাকে জবাব দিতার মাধ্যমে আমাকে পরের দিন 11টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের রুমে কিন্তু আমাকে ডেকেছিল। আমি লাইভই বলছি, একদম যারা দেখছেন সবাই ভিডিওটি দেখবেন, বিগ ডকুমেন্ট। আমি হলপ করে বলছি, আমি কোনো লুকোচুরির কথা বলি না, আমি বলছি আমাকে প্রশাসনিক ভাবে পরের দিন সকাল 11টা উপাচার্য ভবনে আমাকে কিন্তু ডাকা হয়েছিল এই লাইভের পরে। এবং এখানে বিদ্যুতের তারে ছিল ঘাটতি, অনিয়ম, অনেক নিম্নমানের তার ব্যবহার, বিভিন্ন সামগ্রী মাটি দিয়ে সিঁড়ি করা, এবং তৎকালীন ইঞ্জিনিয়ার মাহবুব ভাই কিন্তু মাটি দিয়ে সিঁড়ি করার কারণে সিঁড়িটি ভাঙতে বাধ্য হয়েছিল আমাদের প্রেস ক্লাব লাইভের কারণে। এই লাইভ গুলো কিন্তু সেই প্রভাবটা ফেলেছিল। এবং পরবর্তীতে যে রাকা কনস্ট্রাকশন, কিন্তু ভালো খবর একটি যে রাকা কনস্ট্রাকশন কিন্তু সেই কাজটি বাতিল করতে বাধ্য হয়েছিল এবং আমাকেও কিন্তু অনেক প্রকার প্রলোভন তারা দেখিয়েছিল। আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম আমার টাইমলাইনে যে রাকা এন্টারপ্রাইজ এই সংশ্লিষ্ট দুর্নীতি, আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন ভাই স্ট্যাটাস দিয়ে নিউজ করেন কেন, কেউ কি কিছু দিয়ে যাবে? আমি তখন বলেছিলাম কেউ কিছু দিবে কি দিবে না, দিলে তো আমি নিউজ করতাম না ভাই। আমি যদি থেমে যাইতাম, আমি যদি নিউজটা না করতাম,
তাহলে আমার পকেটে কিছু যাইলেও যাইতে পারতো, আঞ্চলিক ভাষায় বললাম, তাহলে কিছু যাইলেও যাইতে পারতো। যেহেতু আমি নিউজটা করে ফেলতে, তাহলে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আর সেই সাংবাদিকতা আমি বা আমরা কেউ করি না। রাকা এন্টারপ্রাইজের কাজ কিন্তু বাতিল হয়েছে, আপনারা জেনে থাকবেন। রাকা এন্টারপ্রাইজ এই বিল্ডিং এর কাজ কিন্তু বাতিল হয়েছে, রাকা এন্টারপ্রাইজ কিন্তু কাজ করতে পারে নাই। দ্বিতীয়তে বলবেন এখন যারা কাজ করছে তাদের ভিতরেও কিন্তু বড্ড নিয়ম কিন্তু দৃশ্যমান। আমরা লাইভে তুলে ধরেছিলাম এবং তিনজন কিন্তু পারমিশন হয়ে গেছে। আপনাদের সকল অবগতির জন্য বলছি, আমরা দেখিয়েছিলাম যে একটি কিভাবে অমানবিকতার একটি ঘরে 4 জন থাকার কথা আমরা সেই লাইভে দেখিয়েছিলাম এবং উইমেন পিস ক্লাবের একজন প্রতিনিধি কিন্তু সেই লাইভে আমাদের সাথে যুক্ত ছিল। নারীদের কেন্দ্রিক টুন্না, ফাইজা ওমর টুন্না নামে আমাদের উইমেন পিস ক্লাবের একজন, তিনি কিন্তু আমাদের লাইভে যুক্ত করেছিলাম উনাকে, এবং উনির বক্তব্য কিন্তু ছিল এবং পরদিন কিন্তু ডাক এসেছিল এবং উপাচার্য প্রফেসর ডক্টর এই যে মুস্তাফিজুর রহমান স্যার আমাদের বলেছেন সেই রুমে 4 জন নয়, থাকবেন 3 জন। এটি মনে করি একটি লাইব্রেরি একটি ফসল হতে পারে। আপনি সিঁড়ি ভাঙার কথা বলবেন, লাইভের ফসল অনলাইন কেন্দ্রিক আমরা এইভাবেই কিন্তু কাজগুলো করি। এবং আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি যে এই যে টকশো কেন্দ্রিক যে আলোচনাটি আমরা কিন্তু শুরু করেছিলাম তৌহিদ হত্যাকাণ্ডের সময়, আমরা অনলাইনে প্ল্যাটফর্মটাকে ইউজ করা, তারপর আমরা লাইভ শুরু করেছি তো অনেক আগে থেকে আপনারা লক্ষ্য করেছেন এই স্ট্রিম ওয়ার্ডের ব্যবহারটা বা একসাথে অনেকগুলো মানুষের আলোচনা সমালোচনা এক ফ্রেমে করাটা, এইটা কিন্তু আমরা সম্প্রতি কিছু শুরু করেছি, যা আপনাদের এই প্রোগ্রামটাও কিন্তু ব্যাপক আলোচিত হচ্ছে। আপনাদের যে কেরিয়ার ক্লাবের এই আয়োজনটি কিন্তু নানা মহলে আলোচিত একটি আলোচনার জায়গা জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধের সময় কিভাবে মানুষকে ক্রিয়াশীল করা যায়, আপনারা যে প্রক্রিয়ায় ঘরে বসে ক্রিয়াশীল করার চেষ্টা করছেন, আমরাও একই ধারায় ক্রিয়াশীল করার চেষ্টা করছি এবং আমাদের প্রত্যেকেই চেষ্টা করছে। যেমন নজরুল জয়ন্তীতেও কিন্তু অনেকেই অনলাইন প্রোগ্রাম করছে এবং আমরা প্রেস ক্লাবও একটি আয়োজন করেছি। একজন নজরুল গবেষক থাকবেন আমাদের, ওই দিন আলোচনা করবেন নজরুলের এই সমাজ বাস্তবতায় নজরুল, তিনি একজন নজরুল গবেষক আলোচনা করবেন আরো শিক্ষক আমরা যুক্ত করার এই তো আপনাদের এই অবগত করার ইসলাম আপনি সমালোচনা অর্জন করে আমার চ্যালেঞ্জ বাস্তবতার জায়গায় চাই আমাকে যেভাবে আপনার কাজ দিয়ে আচ্ছা, হয়তোবা কোনো আপনাদের আচ্ছা এটা হচ্ছে যে আমরা আচ্ছা হয়তো নিহার ভাইয়ের কোনো একটি সমস্যা, তো সত্যিই তাই করা কষ্ট বের করা কষ্ট, তবে সত্যি যদি হয় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান। আর নিহার ভাইয়ের কথা যে একটা কথা যে আমি অনেক কথাই হলপ করে বলছি, আসলে বোঝা যায় ভাইয়ার প্রেস ক্লাবের সাথে আজকে কতটুকু উদ্ঘাটনের সাথে করে এসেছে। আবারও ধন্যবাদ নিহার ভাইকে। আমি যেতে চাচ্ছি কথা রিপিট হচ্ছে। আচ্ছা, সবার কথাই রিপিট হচ্ছে। আচ্ছা ইয়ারফোনটা খুলে ব্যবহার করতে পারেন। আচ্ছা স্টিল রিপিট হচ্ছে। আচ্ছা এখন রিপিট হচ্ছে না, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে শোনাপুর কানেকশনে প্রবলেম ছিল। হ্যাঁ আচ্ছা আমি এই মুহূর্তে আমাদের কিছু কমেন্ট এসেছিল অঙ্কুর ভাই, আপনি যদি বলেন তাহলে কিছু কমেন্ট পড়ে নিতে চাই এই সময়টাতে। অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি যদি শুরু থেকে শুরু করি, তো উইমেন পিস প্রতি শুভকামনা এবং আশা জাগা নিয়ে কাজ করে যাচ্ছে, এটা বলেছে সিফাত শাহরিয়ার প্রিয়ান। ফাইজা ওমর তরুণা বলেছেন প্রেস ক্লাব একটি নতুন ধারা সৃষ্টি করেছে,
প্রেস ক্লাবকে শুভকামনা, সততার সাথে কাজ করে যাচ্ছে এবং আরাফাত অভি বলেছেন সত্য অনুসন্ধান পরিবর্তন প্রেস ক্লাব দিয়ে। মির্জা শাকিল বলেছে যে তৌহিদ ভাইয়ের ইস্যুতে প্রেস ক্লাব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেজন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি আগামীতে বিচার না পাওয়া অব্দি আরো ভূমিকা রাখবে। ভালোবাসা অঙ্কুর ভাই। আচ্ছা, তো আমি একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করতে চাই, সেই কমেন্টটি হচ্ছে অঙ্কুর ভাইকে উদ্দেশ্য করে, এবং এই কমেন্টটিকে 2-3 বার রিপিট করা হচ্ছে এবং এই কমেন্টটিকে নিয়ে আরো 2-3 জন বলেছেন যেন এটা অবশ্যই পড়া হয়। তো আমি কমেন্টটি পড়ছি অঙ্কুর ভাই আপনাকে উদ্দেশ্য করে। প্লিজ তৌহিদ হত্যার ময়নাতদন্তের রিপোর্টের প্রতি যেন ভার্সিটি প্রশাসনের পক্ষ থেকে নজর রাখেন এবং আপনাদের ভার্সিটির ছাত্রছাত্রীদের মানববন্ধনের ফলে আরো সহজ এবং অধিকতর তদন্তের জন্য প্রশাসনের নজরে আসতে না হয় প্রভাবশালীদের হস্তক্ষেপে রিপোর্ট পরিবর্তন করার সম্ভাবনা বেশি। আর এত সময় লাগেই বা কেন? বুয়েট ছাত্র হত্যার রিপোর্ট 12 ঘন্টার মধ্যে দিয়েছে। প্রেস ক্লাবের মতো যদি ভার্সিটির সবগুলো ক্লাব যদি তৌহিদ হত্যার বিচারে পাশে দাঁড়ান তাহলে আরো ভালো হবে, আশা করি পাশে থাকবেন ইনশাল্লাহ। তো এই বিষয়টা নিয়ে অঙ্কুর ভাই আপনার কাছে আমি জানতে চাই যে এই যে তৌহিদ হত্যার ভাইয়ের যে হত্যার বিষয়টি, সেই বিষয়টি আমাদের সবার কাছে বিবেককে নাড়া দিয়েছে এবং অবশ্যই প্রেস ক্লাব তাদের জায়গা থেকে অনেক ভালো কাজ করে যাচ্ছে এবং আমাদেরকে সঠিক তথ্য তুলে আনার জন্য অসম্ভব ভাবে তারা কাজ করে যাচ্ছে। তো আমি বর্তমান সিচুয়েশনে এবং বর্তমান প্রেক্ষাপটে তৌহিদ হত্যা ভাইয়ের যে তদন্ত চলছে তার সার্বিক অগ্রগতি যদি আপনাকে জিজ্ঞেস করি একজন সংবাদ কর্মী হিসেবে, তো আপনি আপনার জায়গা থেকে কতটুকু জানেন এবং আমরা কতটুকু আশার আলো দেখতে পাচ্ছি এই বিষয়টাকে উল্লেখ করে, এবং আমাদের বিচার পাওয়ার যে না পাওয়ার যে একটা যে ট্রেন্ডেন্সি বলা যায় আমাদের যে দেশের, মানে বলাই যায় এই বিষয়টাকে, তো এই বিষয়টাকে কিন্তু আমাদের রুখে দিতে হবে। কারণ হচ্ছে আজকে তৌহিদ ভাই মারা গেলেন, কালকে যে আমি মারা যাবো না তার গ্যারান্টি কি? তো এই জায়গা থেকে যে বিচারহীনতার যে মানে একটা প্রচলন শুরু হয়েছে সেইটাকে আমাদের রুখতে হবে। তো এই জায়গার ক্ষেত্রে ভাই আপনার সার্বিক মূল্যায়নটা যদি আমাদের বলতেন এবং এবং বর্তমান পর্যায় থেকে এবং এই ধন্যবাদ। হত্যার যে আমি আমি কথা বলি যে তদন্ত কার্যক্রম সেই কার্যক্রম সম্পর্কে একটু আলোকপাত করবেন। জি, ধন্যবাদ সজীব, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। আমরা যে কমেন্টটি করেছিলেন সম্ভবত তিনি তৌহিদের মামা, নিহত তৌহিদের মামা। আমি যদি যে স্ক্রিনিং যেটা করেছিলেন আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি জাহিদুল এই ইসলাম কথাগুলো অমিত। আপনার বলছি। তৌহিদ হত্যাকাণ্ড উনার মামা সময় উনারা, আমি যেটি বলি, যদি আপনি লক্ষ্য করবেন তৌহিদ মারা গেল 1 মে ভোর রাতে। আমি নেত্রকোনায় আমাদের প্রেস ক্লাবের সবার বাসায়, ঠিক না? তো সবাই সবার বাসায়, আমরা খবরটা পেলাম খুব দেরিতে, একটু দেরিতে। আমি আমি আমার ঘুম, আমি একটু সবার সামনে অনলাইনে যা কথাগুলো বলছি খুব ক্লিয়ার কাট কথাগুলো বলছি। আমি খবর পেলাম 12টা থেকে 1টায়, ততক্ষণে 12টা, 12:30, ততক্ষণে অনেকগুলো নিউজ হয়ে গেছে। তো নিউজের ভিতরে একটা নরমাল কথা হচ্ছে যে একজন মেসে হ্যালো, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আমরা রাত্রে যখন ঘটনাটি ঘটে তখন আমি একটু লেট করে কিন্তু আমরা নিউজটি আমরা করেছিলাম। আমি পার্সোনালি বলবো যে সবাই নিউজ করেছিল প্রথম তরফে কি একটি মেসে ঢুকে তৌহিদ নামের এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি আমরা ময়নাতদন্তে পাঠিয়েছি, দ্রুত সম্ভব আমরা এই রিপোর্টটি পেশ করার পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যখন এই কথাগুলো বারবার বিভিন্ন গণমাধ্যমে আসছিল তখন আমার সেই নিউজগুলো দেখার পরে আমার অনুধাবন হয়েছিল এখানে আরো কিছু যুক্ত হওয়া দরকার। সেই তাগিদে আমি সংগ্রহ করি মেস মালিকের নাম্বার, আমি সংগ্রহ করি তৌহিদের পরিবারের একজনের নাম্বার, আমি কথা বলি ময়মনসিংহ পুলিশ প্রশাসনের সাথে। 3 তরফের কথা বলার পরে আমার কাছে তখন যথেষ্ট প্রশ্ন জেগেছিল মনে যে আসলেই ঘটনাটা কিরকম হতে পারে, বা আসলেই সম্পূর্ণ তথ্য উঠে এসেছে কিনা। যে নিউজগুলো হয়েছে সম্পূর্ণ কিন্তু সত্য নিউজ, কিন্তু নিউজের সাথে আরো কি যুক্ত হতে পারে আমরা কিন্তু, আপনি যদি দেশ রূপান্তরের একটা নিউজ দেখেন বা আমাদের জনকণ্ঠে অনেকে নিউজগুলো কিন্তু আমাদের প্রেস ক্লাবে যারা করেছে, মেস মালিকের যে বক্তব্য সেই বক্তব্যের সাথে কিন্তু তৌহিদের পরিবারের এবং পুলিশের বক্তব্যে কিন্তু যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে।
যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা প্রথম ওই টক শো আলোচনার মধ্যে কিন্তু বলেছিলাম যে অনেকের বক্তব্য উঠে এসেছিল মেস মালিকের বক্তব্যের সাথে কিন্তু তৌহিদের যে দিয়ে যাওয়া বক্তব্য এবং খুব গরমিল। লক্ষ্য করেন, আমি পয়েন্ট ধরে বলছি, মেস মালিক বলেছিল আমাকে, আমি নিহার সরকার অঙ্কুর, আমি ফোন দিয়েছিলাম দেশ রূপান্তরের প্রতিনিধির পরিচয়ে, আমি ওনাকে ফোন দিয়েছিলাম, কথা হয়েছিল। উনি আমাকে বলেছিলেন যে যখন আসে আমরা টের পাই এবং আমার দরজা লাগানো ছিল। তখন আমি প্রশ্ন করেছিলাম তাহলে আপনি তার পরবর্তীতে কিভাবে তৌহিদকে নিয়ে হাসপাতালে গেলেন? উনি উত্তরে বললেন উনার যে ছেলে, সেই ছেলে তাকে দরজা খুলে দিয়েছে, তারপর তিনি আসলেন। তারপর আমি তাকে প্রশ্ন করলাম যখন টের পেয়েছিলেন তখন আপনার ছেলে কেন আপনার দরজা খুলেনি? উনি কথাটি এড়িয়ে গেছেন। এড়িয়ে গিয়ে তারপর বললেন বাসার সামনে একটি ভ্যান ছিল, সেই ভ্যান দিয়ে কিন্তু তিনি নিয়ে গেছেন। কিন্তু এটি একটি আজগবিক বা গল্পের মতো হয়েছে যে কিনা রাত এতটা সময়টা ভ্যান পাওয়া যায়, আমি মাইনা নিলাম এটাও পাওয়া যায়, আমি এটাকেও সন্দেহাতীত ধরছি না। কিন্তু তৌহিদের উপর থেকে আসার কথা কতটা বাস্তব কতটা অবাস্তব তা পুলিশ প্রশাসন জানবে। আমি সেটা আমার মনে প্রশ্ন জেগেছিল, সেই প্রশ্ন জায়গা থেকে যখন এই প্রশ্নগুলো আনলাম, যে যারা এখন সাধারণ শিক্ষার্থী বা যারা পাঠক তারা কিন্তু প্রশ্ন করছেন ওই দেশ রূপান্তরের ওই রিপোর্টটার পরবর্তীতে কিন্তু অনেকের মনে প্রশ্ন জেগেছে। হ্যাঁ, দেশ রূপান্তরের ওই রিপোর্টটার পরে কিন্তু প্রশ্নটা জেগেছে অনেকের মনে। আমি হলফ করে বলতে পারি একমাত্র ওই দেশ রূপান্তরের ওই রিপোর্টটাতে এসেছিল মেস মালিকের বক্তব্যটা আমার এবং আমাদের প্রেস ক্লাবের যারা আছে তাদের নিউজে। হ্যাঁ, তো এইটা একমাত্র আমরাই করেছিলাম যারা বিশ্ববিদ্যালয়ের সংবাদকর্মী, এবং আমি আমার নিউজ এসেছিল 3টারও পরে, সর্বশেষ নিউজটা কিন্তু আমাদের এসেছিল এবং সেই নিউজটাতে ছিল তথ্যবহুল। আমি চেষ্টা করেছিলাম সম্পূর্ণ তথ্য দিতে। আর এখন আপডেট যদি আপনি বলতে চান, তৌহিদ হত্যাকাণ্ডের এখনো ময়নাতদন্তের রিপোর্ট হয়নি এবং যে আশিকুর নামে যে ছেলেটিকে অ্যারেস্ট করেছিল, পুলিশের যে বিজ্ঞপ্তি বা প্রেস কনফারেন্স, সেই কনফারেন্স আমার সাথে পুলিশ প্রশাসনের বারবার কথা হয়েছে। এই গত পরশু আমার সাথে কথা হয়েছে পুলিশ প্রশাসন এবং পরিবারের সাথে। আজকেও কিছুক্ষণ আগে আমার কথা হচ্ছে, লাইভে সংযুক্ত হওয়ার আগে পরিবারের সাথে আমার কথা হয়েছে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তো বারবারই হচ্ছে, শিক্ষার্থী হিসাবে বারবারই কথা হচ্ছে। আমরা সেই বিষয়গুলি কিন্তু চেষ্টা করছি। পর্যন্ত ময়নাতদন্ত রিপোর্ট হয়নি, এক। দ্বিতীয়ত আইনজীবী নিয়োগ হয়েছিল প্রথমে একজন তৌহিদের পরিবার থেকে, তার এলাকার একজনকে আইনজীবী নিয়োগ করে, তারপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীদের দাবির মুখে, আমি বলবো শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে 24 ঘন্টার, আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম আপনারা লক্ষ্য করেছিলেন, আমি একজন শিক্ষার্থী হিসেবে দিয়েছিলাম, একজন সংবাদকর্মী হিসেবে নয়, আমি একজন শিক্ষার্থী কবি নজরুল বিশ্ববিদ্যালয় দিচ্ছেন। 24 ঘন্টার ভিতরে যদি আপনারা আইনজীবী নিয়োগ না করেন, আপনি ভাবতে অবাক হবেন 12 দিন পার হওয়ার পরও একটা বিশ্ববিদ্যালয় শিক্ষিত আইনজীবী নিয়োগ হয়নি। আমরা কিভাবে বিচার প্রত্যাশা করার চেষ্টা করেছিলাম। আমি ঘুম থেকে আপনি স্বপ্ন দেখার মতো ভাবলাম যে আইনজীবী নাই, তার মামার সাথে কথা নেই, এখন পর্যন্ত নিয়োগ হয় নাই। আমি পরের দিন উঠে ফার্স্ট ফোনটা দিলাম, আমি কোনো মামার সাথে কথা বলে আমি বললাম ওয়েট এন্ড সি। আমি দেখেছেন ওনার মামা হয়তো লাইভে থাকলে উনি বলবেন যে আমি ওনার সাথে কথা হয়েছিল, ফারুক আহমেদ নাম এবং অমি যিনি কথাটা বলেছিলেন, তার দুই মামার সাথে আমার কথা হয়েছিল। হওয়ার পরে আমি বলেছি 24 ঘন্টার ভিতর যদি প্রশাসন আইনজীবী নিয়োগ না করে তাহলে শিক্ষার্থীরা এটার, আমি একজন তখন সংবাদকর্মীর থেকে বের হয়ে সেগুলো শিক্ষার্থীর যে রুল প্লে করার, আমি সেই রুলটা প্লে করেছি। কেন রুলটা প্লে করেছি? কারণ সংবাদকর্মী চাইলে অনেক কিছু করতে পারবে না, কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে অনেক কিছু আমি করতে পারবো। আমি তখন শিক্ষার্থীর জায়গা থেকে আমরা বলেছিলাম 24 ঘন্টার ভিতর যদি প্রশাসন আইনজীবী নিয়োগ না করে তার পরবর্তীতে অন্য কোন দিকের পথের আন্দোলন শুরু হতে পারে তা আমাদের জানা আছে। আমি ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার স্যারকে, যিনি সবসময় কমিউনিকেশন রাখার চেষ্টা করেছেন। আমি একটা কথা বলি, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক মানুষ আছে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারে, সবাই না, করেও না। উজ্জ্বল কুমার প্রধান, আমি তার ব্যতিক্রম হিসেবে আমি তাকে বারবারই মূল্যায়ন করতে চাই এবং আমি অনেস্টলি বলতে চাই এখনো আমি এই লোকটার প্রতি আলাদা মূল্যায়ন করতে চাই। আর এছাড়া আমি ওই রকম ভাবে আমি কাউকে বলবো না। তারপর সুজন স্যার আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন আইনজীবী নিয়োগ 24 ঘন্টা না, 24 ঘন্টা লাগবে না, এখনই যদি তার পরিবার আইনজীবী নিয়োগ করে তার সকল ব্যয় আমরা বহন করবো। আমি ধন্যবাদ জানাইলাম স্যারকে এবং তার পাল্টা আপডেট আবার গ্রুপে দিলাম। এখন পর্যন্ত আরেকটি, তারপর নতুন আইনজীবী নিয়োগ হলো, তার পরিবারের সাথে একটা গ্যাপ তৈরি হলো, পুলিশ প্রশাসন এটা নিয়ে বাবার নাড়াচাড়া করতেছে। আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছিলাম, একজন শ্রদ্ধেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়, ওনার সাথে আমার কথা হয়েছে পার্সোনালি, আসলে কি হতে পারে। যেহেতু এটা আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, যে আসামি গ্রেপ্তার হয়েছে ময়মনসিংহ এর আদালতে, কখনোই সে জামিন পেতে পারবে না, অন্তত এই রায়ের প্রাথমিক তদন্তের আগে সেই আশিক আর জামিন পেতে পারবে না স্বাভাবিকভাবে, যদি উচ্চ আদালত থেকে জামিন না নিয়ে আসে। কেননা সে 164তে জবানবন্দি দিয়েছে, সেই 164তে জবানবন্দি। এখন এটাকে আরো অধিকতর তদন্ত যদি তার পরিবার চায়
বারবার নারাজি দিতে পারবে তার পরিবার, যতক্ষণ পর্যন্ত তার পরিবার সন্তুষ্ট না হবে তদন্তে। আর আমি ইতিমধ্যে খবর পেয়েছি তার পরিবার হয়তো বা 1-2 দিনের ভিতরে অধিকতর তদন্তের দাবিতে তারা তো অধিকতর তদন্তের আবেদন করবে, হয়তো সম্ভবত কাল বা পরশু একটা আবেদন জানাবে। এটা আপনাদের এই লাইভের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই। আমার সাথে আজকেই কথা হয়েছে, তারা ইতিমধ্যে হয়তো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছে, তারা আবেদনটি জাস্ট জমা দিবে। আপনাদের এটি আপডেট আমি বলেছিলাম সজীবকে যে আজকে আপনাদের লাইভের মাধ্যমে কয়েকটি তথ্য দিব আপনাদের এই লাইভকে। সেই লাইভের ভিতরে হচ্ছে যে এটি একটি তথ্য, তার পরিবার আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে কিন্তু সেইটি তারা করবে এবং তারা মূলত জানাবে। এবং আমি আপডেট হিসেবে আরো বলতে চাই, এখন পর্যন্ত দৃশ্যমান শূন্য। অনেকক্ষণ বললাম অনেক কথা, দৃশ্যমান শূন্য। কিন্তু আমরা যদি চেষ্টা করি, আমি এখন শিক্ষার্থী হিসেবে বলছি, আমরা যদি চেষ্টা করি অনেক কিছুই করা সম্ভব। লক্ষ্য করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেত্রকোনায় কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ আরো অধিকতর প্রতিবাদ হয়েছে। কিন্তু এই প্রতিবাদটা যদি পুরো বিশ্ববিদ্যালয় করতো, বিশ্ববিদ্যালয় সকল মিলে করতো, অনেক ক্রাইটেরিয়া কিন্তু আছে আমরা প্রতিবাদ করা, সেগুলো হচ্ছে না। তবে এখন ময়নাতদন্তের আসলে একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাই না, সম্ভাবনা রয়েছে। এদের পরিবারের যে বক্তব্য, তাদের যে ভয়, সেই ভয়টি হচ্ছে ময়নাতদন্তে অসংলগ্নতা আসতে পারে। এবং মেস মালিক, আমি গণমাধ্যমের একটি গোপন সূত্রের খবর আপনাদের বলতে চাই। আমাদের কাছে একটি গোপন সূত্রের মাধ্যমে বরাতে নিশ্চিত হয়েছি যে ওই মেস মালিক এবং যে আমাদের ঘাতক হিসেবে পুলিশ যাকে শনাক্ত করেছে, আমি আবারও বলছি ঘাতক হিসেবে পুলিশ যাকে শনাক্ত করেছে, সেটির যেন অধিকতর তদন্ত না করা হয় বা না করা যায়, সেই সাথে মেস মালিকের সন্তান যিনি রয়েছেন তার একটি সম্পৃক্ততার অভিযোগ কিন্তু আমাদের কাছে এসেছে। আমরা সেটি প্রকাশ এখনো করি না, আমরা চেষ্টা করছি। একটি অভিযোগ, আমি আবারও বলছি, অভিযোগ এসেছে, সত্য কিনা সেটি যাচাইয়ের দাবি রাখে, কিন্তু একটি অভিযোগ এসেছে অধিকতর তদন্ত, এবং যেটি কিন্তু তৌহিদের বাবার মুখে কিন্তু উঠে এসেছে যে মেস মালিক বলেছিলেন যে আপনি থানায় থেকে তদন্ত দরকার নেই, বাসায় নিয়ে যান। যার 18 দিন পরে বা 14 দিন পরে কিন্তু আমাদের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করতে পেরেছে যে তৌহিদের হত্যাকাণ্ডের বিষয়ে তৌহিদের যে মেস মালিক এবং মেস মালিকের ছেলে, আগে মেস মালিক জানতো না, কিন্তু মেস মালিকের যে ছেলে, তাদের মাধ্যমে যে হত্যাকাণ্ড হয়েছে সেইগুলো নিয়ে কিন্তু পরিবার এখন ভীত আছে যেন এটি আরো অগ্রগতি না হয় সেই হিসেবে। কারণ আপনি লক্ষ্য করবেন ওই লোক কিন্তু সাবেক সেনা কর্মকর্তা ছিলেন। আমি আবারও দর্শকদের বলতে চাই, কিন্তু সাবেক সেনা কর্মকর্তা ছিলেন এবং বর্তমানে কিন্তু আদম ব্যবসায়ী। আর একটি কথা, আমাদের ওই লাইভের পরে, প্রথম যে লাইভ এবং দ্বিতীয় লাইভ টানা তৌহিদ নিয়ে লাইভের পরে আমাকে পুলিশ এসেছিল যারা বিষয়টি কি ভাবতেছেন। তার মানে আমাদের এই অনলাইন গুলো পুলিশ প্রশাসন কিন্তু ব্যাপক আমল নিয়েছিলেন এবং ওই প্রতিবাদ, অনলাইনের প্রতিবাদ কিন্তু পুলিশকে প্রভাবিত করেছিল বলে আমি মনে করি। এবং আমার সাথে ব্যক্তিগতভাবে ময়মনসিংহ জেলার পুলিশ সহকারী পুলিশ সুপার দুজন, ত্রিশাল থানার মধ্যে সাজুল ভাই, ওনার সাথে আমার কথা হয়েছিল। সামগ্রিক ভাবে কিন্তু বিষয়গুলো দৃশ্যমান যে প্রশাসনকে তাদের কাজ করছে, পুলিশকে আমি ধন্যবাদ জানাই। আমি কখনোই তাদেরকে আমি নেতিবাচক ভাবে দেখতে চাই না। আমি আশা জাগা নিয়ে মানুষ, আমি আশা জাগা নিয়ে গান গেতে পছন্দ করি। পুলিশ প্রশাসনের কাজ দৃশ্যমান, কিন্তু দাবি রাখে অধিকতর তদন্তে। মনে রাখবেন, যারা অনিয়ম করতে চায় তারা কিন্তু ফ্লোতে চলে না, তারা অন্য ফ্লোতে চলে। সুতরাং আমি এখনো বলবো সংবাদ কমিশন এখানে অনেক কিছু তদন্তের দাবি রাখে, অনেক বড় প্রশ্নের সম্মুখীন জন্ম দেয়। এবং এই তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত শুধু আইনজীবী নিয়োগ দিয়ে ক্ষান্ত আছেন। আমি মনে করবো শুধু আইনজীবী নিয়োগে নয়, আরো অনেক কাজ করার বাকি আছে বিশ্ববিদ্যালয়ে। সেই কাজগুলো করতে হবে এবং শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে, বিশেষ করে সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের, তাদের ভূমিকা রাখতে হবে যেন বিচারটা নিশ্চিত হয়। দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, কিন্তু বিচার নিশ্চিত হয়। তাই সংক্ষেপে বলতে গেলে এখন পর্যন্ত আপডেট, তার পরিবার আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে অধিকতর তদন্তের আবেদন করবে। এখন পর্যন্ত ময়না তদন্তের পাওয়া যায়নি। নেত্রকোনা জেলা আবারও মানব হয়েছিল। অসংখ্য ধন্যবাদ অঙ্কুর ভাইকে। আমি এই ভাইয়ের কথা ধরে একটু বলতে চাই যে আসলে তৌহিদ ভাই যে আজকে আমাদের মাঝে নাই, এটা আমাদের জন্য যে কত বড় একটা অপ্রাপ্তি এবং অপূর্ণতা তা বলে প্রকাশ করার মতো না। কারণ ভাইয়ের পরিবার জানে তার পরিবারটি কেমন বোধ করছে। আমি আমার মার দিকে জানি, আমার মা আমার প্রতি কতটুকু অনিশ্চিত। কারণ আমি
একটা মেসে থাকি, একটা বিশ্ববিদ্যালয়ে থাকি, তো সেইখানে নিরাপত্তার একটা বিষয় থেকেই যায়। তবে আমি বিশ্বাস করি, ভাই যেমন বললেন যে ভাই বিশ্বাস করেন, আশার মানুষ, তিনি আশাবাদী মানুষ। তো এইখানে ৩টা জিনিস আমার মনে হয় যদি একাত্র ভাবে কাজ করতে পারে: ১ শিক্ষার্থী, ২ বিশ্ববিদ্যালয় প্রশাসন, আর ৩ হচ্ছে পুলিশ প্রশাসন। এই ৩-এর যদি সমন্বয় থাকে, আমার মনে হয় আমরা অচিরেই এইটার একটা ভালো ফলাফল দেখতে পারবো। আর আরেকটা বিষয় যদি আমি অ্যাড করতে চাই, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, আমি অনেক শিক্ষকদের দেখেছি, এবং আমি মাসুদ স্যার একটা ছবি দেখেছিলাম জয় বাংলার সামনে। তো ছবিটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। স্যার মাথা নিচু করেছিলেন, এবং আমি অনেক স্যারকে দেখেছি তার স্ট্যাটাস পর্যন্ত দিয়েছিলেন এবং কমেন্ট করছিলেন। আমাদের জাকেনু যে আমাদের পেজটা আছে, সেই পেজে তারা হচ্ছে তাদের যে কষ্টের জায়গা থেকে তারা কথাগুলো বলছিলেন। আমি সেই জায়গাগুলোকে অবশ্যই শ্রদ্ধা করি। আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত স্যাররা আমাদের সাথে থাকবেন, প্রশাসন আমাদের সাথে থাকবে, কারণ এটার একটা আলটিমেট ফলাফল আমরা সবাই চাই। কারণ তৌহিদ ভাই শুধু আমাদের একজনের না, আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, এবং এই সত্য প্রতিষ্ঠা হোক তৌহিদ ভাইয়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে। তো ধন্যবাদ অঙ্কুর ভাইকে। বলে নিতে চাই, এই তৌহিদ কিন্তু একা তৌহিদ নয়, এই তৌহিদ এই ৭,০০০ মানুষ কিন্তু তৌহিদ হতে পারে। এই বিষয়টি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এক তৌহিদ কিন্তু মারা যায়নি, এইটা কিন্তু ৭,০০০ শিক্ষার্থীর উপর হুমকি। লক্ষ্য করবেন, আগামীকালে কিন্তু বিশ্ববিদ্যালয় আরেক শিক্ষার্থীর উপর কিন্তু হামলাটি হয়েছে। আজকে আমরা যারা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় হলে এই হতো সেই হতো, আপনি লক্ষ্য করেন তো, আমি লক্ষ্য করেন তো, আজকে আমরা ঐক্যবদ্ধ কিনা? সেই একজন, সে যাই করুক না কেন, সে অন্যায় করুক, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে সেন্সটা, সেই সেন্সটাকে আসলে গ্রো করতে পেরেছে কিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে, এখানে কিন্তু অনেক দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে। আমি তো ওই জায়গার না, আমি তো অমুক সংগঠন না, আমি তমুক না, আমি অমুক ফোরাম না, এই সকল প্রশ্ন কিন্তু আমাকে আরো বিভক্ত করে দিচ্ছে, আমার পরিচয়কে কিন্তু আরো বিভক্ত করে দিচ্ছে, যার কারণে কিন্তু আমি আইডেন্টি ক্রাইসিসে ভুগছি, আমরা আইডেন্টি ক্রাইসিসে ভুগছি, যে কারণে নজরুল কলেজকে নজরুল বিশ্ববিদ্যালয় ভাবা হয়। আমরা কিন্তু দৃশ্যমান তেমন কিছু দেখাতে পারিনি। তাই তৌহিদকে শুধু তৌহিদ ভাবলে চলবে না, ৭,০০০ শিক্ষার্থী কিন্তু একজন তৌহিদ হয়ে উঠতে পারে যে কোনো মুহূর্তে। এবং আমি একটি প্রস্তাবনা দিয়েছিলাম, আমি আপনাকে মাঝখানে একটু বলে আবারও ডিস্টার্ব করে নিচ্ছি, সরি। একটি প্রস্তাব দিয়েছিলাম, এই তৌহিদের যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ড কিন্তু প্রত্যেকের সাথে ঘটতে পারে। আমি আমার থানায় কিন্তু ৩ থেকে ৪টার অধিক কিন্তু আমার ডিডি করা আছে, আমি আমার পার্সোনাল নামে, কারণ আমি নিউজ করতে গিয়ে বারবার হুমকির সম্মুখীন হয়েছে। আমার প্রেস ক্লাবের অনেক হুমকি আমরা বারবার কিন্তু সাধারণ ডায়েরি করেছি, হ্যাঁ, কিসের মুখে পড়ে। এবং আমি একটি ফর্মুলা ইউজ করি, আমি প্রত্যেককে বলবো সেই ফর্মুলাটি আপনারা ব্যবহার করতে পারেন। আপনার সাথে যার যে কাজে সমস্যা মনে হতে পারে, যে আপনার ক্ষতি করতে পারে, আপনি মনে হয় আপনি আপনার পরিবারের কাছে বা পরিচিত কয়েকজনের কাছে সেই নাম তালিকা করে এবং ব্যাখ্যা সহ দেন, এই কারণে উনি ক্ষতি করতে পারে। একটা প্রাথমিক সিকিউরিটি কিন্তু আপনার নিশ্চিত হতে পারে এই প্রক্রিয়াটার মাধ্যমে, যেন না যে আপনার ক্ষতি করতে পারেন, তো আপনি নিজে জানেন। অবশ্যই তার ব্যাখ্যাটার জন্য থাকে, যেন কোন কারণে সে ক্ষতি করতে পারে আপনার মনে হয়। এটি একটি প্রস্তাবনা ছিল। আমি মনে করি এই তৌহিদ শুধু তৌহিদ একা না, ৭,০০০ শিক্ষার্থীর মধ্যে তৌহিদ আছে, এবং ৭,০০০ শিক্ষার্থী তৌহিদ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, ৭,০০০ শিক্ষার্থী তৌহিদ হয়ে যেতে পারে, এবং সেই তালিকায় শিক্ষকরাও কিন্তু বাদ যেতে পারে না। ধন্যবাদ সুদীপ। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ নিহার ভাইকে। নিহার ভাই যে কথাটি বলল যে তৌহিদ শুধু একার নয়, তৌহিদ ৭,০০০ শিক্ষার্থীর বুকে আছে। তৌহিদ কারো মায়ের একার সন্তান নয়, তৌহিদ কারো একা বোনের ভাই নয়। তৌহিদ ভাইয়া আমার নিজেরও ভাইয়া, তৌহিদ ভাইয়া মাহমুদা সহনাপুরো ভাইয়া, তৌহিদ ভাইয়া প্রত্যেকটা শিক্ষার্থীর। তো আমরা আসলে একটি কথা বলতে বলতে যে ১০-এর লাঠি একের বোঝা। তো আজকে তৌহিদ ভাইয়ার বিচারটা হয়তো একের হয়ে গেছে, তাই বোঝার মতো হয়ে গেছে যে আমরা এতদিন হলো ভাইয়ার বিচার নিয়ে হয়তো বা এতটা আগাতে পারিনি। নিহার ভাইয়া যেভাবে কাজ করে যাচ্ছে, হয়তো বা আমরা সবাই ওইভাবে যদি কাজ করতাম তাহলে এতটাও পিছিয়ে থাকতো না। তো আমরা আশা করি এবং এই লাইফের মাধ্যমে সবাইকে এটাতেই অনুরোধ করছি যে আমরা যে যেখানেই থাকি না কেন, নিজের ভাই মনে করে যাতে আমরা বিচারটা অন্তত পাওয়ার জন্য সোচ্চার হই। কারণ আজকে তৌহিদ ভাইয়ের উপর আক্রমণ হয়েছে, কালকে ত্রিপলির একটা ভাইয়ের উপর আক্রমণ হয়েছে, পরের দিন যে আমার নিজের উপর বা আপনার উপর হবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। তো আমরা যেই সংগঠন করি, প্রেস ক্লাব করি, উইমেন পিস ক্লাব করি, স্কিল ডেভেলপমেন্ট করি, ক্যারিয়ার ক্লাব করি, কিন্তু আমরা সর্বপ্রথম আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী। তো সেই থেকে আমরা নিজেদের ভাই ভেবে আমরা যেন সেই বিষয়ে সোচ্চার হই, সবাইকে অনুরোধ করছি। তো আমি এই দিকটা থেকে
শুরুতে মাহমুদা শন আপুর কাছে আসতে চাচ্ছি যে আপু, আপনার কাছে কথা হলো যে আমরা জানি যে আমরা উইমেন পিস ক্যাফেতে নারী সম অধিকার বা নারী পুরুষের সম অধিকার নিয়ে কাজ করি, শুধু নারী নিয়ে কাজ করি সেটা ভুল কথা। তো এই যে নারীরা অনেক জায়গা থেকে এখনো অবহেলিত, তো সেই জায়গাতে আমরা প্রায় ঘাটাঘাটি করলে দেখতে পারি যে নারীরা আসলে ব্যক্তি স্বাধীনতায় ভুগে। তো সেই দিক থেকে আপু, নারীরা বা নারীদের ব্যক্তি স্বাধীনতা বা আপনার কাছে ব্যক্তি স্বাধীনতা কি? আর আরেকটি প্রশ্ন আপনার কাছে যে আমরা অনেকে শুনি যে, যদি একটা মেয়ে শিক্ষিত হয়, একটা মেয়ে প্রতিষ্ঠিত হয়, একটা মেয়ে তার নিজের জায়গা থেকে টাকা রোজগার করতে পারে, তাহলে সে ব্যক্তি স্বাধীন। তবে আদৌ কি একটা মেয়ে শিক্ষিত হলে কি সে ব্যক্তি স্বাধীন? আচ্ছা, ধন্যবাদ সানন্দা। আসলে স্বাধীনতা ব্যাপারটা আসলে অনেক বিস্তৃত একটা ব্যাপার। আহ যতই স্বাধীনতা স্বাধীনতা করি, দিন শেষে দেখা যায় প্রত্যেক মানুষই আসলে সেই অর্থে স্বাধীন নয়। আহ, একটা উই আর বর্ন ফ্রি অ্যান্ড এটা একটা প্রবাদই আছে যে আমরা আসলে স্বাধীনভাবে জন্মগ্রহণ করি, কিন্তু এরপরই থেকে দেখা যায় যে আস্তে আস্তে শিকলে বন্দি হতে থাকি। তো বৃহৎ অর্থে যদি চিন্তা করি, সেই অর্থে কেউই আসলে সেই আলটিমেট স্বাধীনতাটা কেউই আসলে পায় না। তবে তুমি যেটা বললে সেটা হচ্ছে যে যে নারী স্বাধীনতার ব্যাপারটা বললে, আমি আসলে যে কোনো স্বাধীনতা বলতে এখন যেটা মনে করছি সেটা হচ্ছে ধরো ডিসিশন মেকিং। তুমি যদি ডিসিশন মেক করার মতো একটা অবস্থায় থাকতে পারো, আহ তাহলে তুমি অনেকখানি স্বাধীন হতে পারো। আর তুমি যে আর্থিক বিষয়টার কথা বললে, যে আর্থিক স্বাধীনতা, আর্থিক তুমি যদি আর্থিকভাবে স্টেবল হতে পারো কিংবা আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে পারো, তাহলেই যে তুমি স্বাধীনতা পেয়ে ফেলবে, ব্যাপারটা আসলে এরকমও না। সেটা নারীর ক্ষেত্রেই হোক, পুরুষের ক্ষেত্রেই হোক, সেটাই আসলে আলটিমেট ক্যারেক্টারিস্টিক্স না স্বাধীনতার। আহ তো স্বাধীনতা কিভাবে অর্জন করা যায় সেটা একটা অনেক বড় প্রশ্ন। এটা আসলে অর্জন করা যায় আমার মনে হয় শিক্ষারও আবার অনেকগুলো ভাগ আছে। যেটা হচ্ছে ধরো অনেকে ভার্সিটিতে বা কলেজে পড়লে যে পুরোপুরি শিক্ষিত হয়ে যায় সেটাও আসলে বলা যায় না। তো সেই যেটা সুশিক্ষা বলবো, সেই সুশিক্ষাটা অর্জন করার পরে তুমি যদি সেলফ ডিপেন্ডেন্ট হও, হ্যাঁ আর্থিকভাবেও সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার অবশ্যই দরকার। আর্থিকভাবে হলেই তুমি ডিসিশন মেকের একটা জায়গা, তোমার একটা স্তর পর্যন্ত তুমি উন্নীত হতে পারবে। এরপর আস্তে আস্তে যখন দেখা যায় যে সেটা ফ্যামিলিতে হোক বা সমাজে হোক, যে কোনো জায়গায় তুমি ডিসিশন মেক করার মতো তোমার যোগ্যতা অর্জন করার পরে সেটা যখন তুমি করতে পারবে, আমার মনে হয় সেই ক্ষেত্রে তুমি অনেকটা স্বাধীনতা অর্জন করতে পারবে। এরকম হতে পারে। ধন্যবাদ স্বর্ণা আপুকে। তো স্বাধীনতার যে বিষয়টা আপু বললেন যে আসলে ব্যক্তি স্বাধীনতার চেয়ে হচ্ছে স্বশিক্ষার যে স্বাধীনতা, সেটাই হচ্ছে আপুর কাছে মুখ্য, মানে আপুর পর্যালোচনার দিক থেকে। তো এটা অবশ্যই নির্দ্বিধায় বলতে হয়, কারণ একটা শিক্ষিত নারী একজন অশিক্ষিত নারীর চেয়ে 10 গুণ বেশি ভালো বোঝেন। সে তার অধিকার সম্পর্কে সোচ্চার, সে তার পরিবার সম্পর্কে সোচ্চার, সে তার সমাজ সম্পর্কে সোচ্চার। তো এর ধারাবাহিকতায় আমাদের একজন নারী কমেন্ট করেছেন, সেটা হচ্ছে আমাদের ওমেন পিস ক্যাফেকে উল্লেখ করে। তিনি হচ্ছেন নুজহাত তাবাসসুম দিয়া। দিয়া আপু বলেছেন, ক্যারিয়ার ক্লাব ও উমেন এম্পাওয়ারমেন্টের কথা সবসময় মাথায় নিয়ে কাজ করে। সেটা ক্লাবের এক্সিকিউটিভ বা মেম্বার প্যানেল দেখলেই বোঝা যায়। ক্যারিয়ার ক্লাব সবসময় চায় নারী পুরুষ সমানভাবে এগিয়ে যাক। আমরাও চাই আমাদের সংগঠনের সাথে সাথে ডাব্লিউপিসি, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটি নারী কেন্দ্রিক বলবো না, তারা নারী বিষয়ক এবং তারা নারী মূল্যায়নে নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। তো তার জন্য হ্যাটস অফ টু ইউ অ্যান্ড ডাব্লিউপিসির প্রতি। তো আমি বিশ্বাস করি এটা এগিয়ে যাবে, এই সংগঠনটি, এই সংগঠনের কার্যক্রম আরো বিস্তৃত হবে। এবং বলতেই হয়, মানে বেগম রোকেয়া যদি রংপুরে থাকে, আমাদের নজরুলের বেগম রোকেয়া হচ্ছে ডাব্লিউপিসি, এবং প্রতিটা মেম্বার হচ্ছে ডাব্লিউপিসি একটি অবশ্যই তাই, অবশ্যই। বেগম রোকেয়ার প্রতিমূর্তি। ধন্যবাদ ডাব্লিউপিসি কে এবং ধন্যবাদ। হচ্ছে স্বর্ণাপুকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। তো আমি আরেকটা কমেন্ট নিয়ে হচ্ছে অঙ্কুর ভাইয়ের কাছে প্রশ্নে যেতে চাই। অঙ্কুর ভাই যদি আমাকে একটু বলতেন, বিষয়টা হচ্ছে এই, একজন কমেন্ট করেছেন মাহমুদুল হাসান হৃদয়, ম্যাচ ভাড়া মওকুফ বিষয়ে প্রশাসন তো তেমন কিছুই করতে পারলো না, প্রশাসন বরাবরই ব্যর্থতার প্রমাণ দিয়ে যাচ্ছে, তারা কি শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারবে আদৌ? এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রেস ক্লাবের কাছে কি কোনো নিউজ আছে? আচ্ছা, এই বিষয়ে ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটু বলতে চাই, আমাদের গত একটি সেশন হয়েছিল ক্যাম্পাস ডায়েরি, সেখানে আমাদের অতিথি হিসেবে ছিলেন সুজন আলী স্যার। স্যার ইতিমধ্যেই বলেছেন যে তিনি প্রতিটা যে ম্যাচ মালিকরা আছেন তাদের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন, এবং ম্যাচ ভাড়া নিয়ে যেন হচ্ছে শিক্ষার্থীদের কোনো প্রকার চাপ দেওয়া না হয়, এবং
একই সাথে যদি কোনো মালিক পক্ষ যদি চাপ সৃষ্টি করে যেন অবশ্যই স্যারদের যেন জানানো হয়, এই বিষয়টা স্যার উল্লেখ করেছেন। আমি আশা করি মাহমুদুল হাসান হৃদয় প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি অঙ্কুর ভাইয়ের কাছে যে বিষয়টা জানতে চাই তা হচ্ছে, এই যে বিষয়গুলো চলছে, আমরা এখন মেসে নাই কিন্তু তারপরও ভাড়ার একটা চাপ কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী নিচ্ছে, যেমন আমি নিজে নিচ্ছি, স্বর্ণাপু নিজে নিচ্ছে, এবং আপনি যদি থেকে থাকেন আপনি নিজেও একটা চাপ অনুভব করছেন। কিন্তু সেখানে থেকে আমি বিদ্যুৎ ব্যবহার করছি না, আমি গ্যাস ব্যবহার করছি না, এটা ভিন্ন বিষয়। কিন্তু তার চেয়ে বড় কথা এখন হচ্ছে মানবিক দিক বিবেচনা করা। আমরা চাচ্ছি না পুরোপুরি ভাড়া মৌকুফ হয়ে যাক, কিন্তু তারপর একটা পর্যায়ে অন্তত পৌঁছানো উচিত যেখান থেকে আমাদের মালিক পক্ষরাও যেন বেনিফিটেড থাকে, আমরা সাধারণ শিক্ষার্থী তারাও যেন বেনিফিটেড থাকে। কারণ এখন যে সবারই একটা আর্থিক দৈন্যদশা দেখা যাচ্ছে, তো এই বিষয় নিয়ে আমাদের প্রেস ক্লাবের ভূমিকা কি হতে পারে অঙ্কুর ভাই? ধন্যবাদ একজন সাধারণ সুদীপ। শিক্ষার্থী হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে। ধন্যবাদ সজীব। আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যে আমাদের আইডেন্টিটি প্রথম হচ্ছে একজন শিক্ষার্থী, তার পরবর্তীতে একজন সংবাদকর্মী। হ্যাঁ, আর সেই হিসেবে আর একটি কথা আমি বলে নিতে চাই, একটু আগে আপনার নারীবাদী বা হচ্ছে যে আমরা নারী পুরুষের সাম্যতা নিয়ে কথা বলেছেন, আমি আপনাদের আরো একটি তথ্য অবগত করে রাখতে চাই। বিশ্ববিদ্যালয়ের প্রথম যারা কিনা নারী সংবাদকর্মী হিসেবে উঠে এসেছে, এবং প্রথম আমি হলফ করি বলবো, কারণ আমি যখন আরেকটি সংগঠনে ছিলাম তখন 2016 সাল 17 সালে আমরা যখন একটি কর্মশালায় গিয়েছিলাম ঢাকায়, যে নারী সাংবাদিকদের অনুপস্থিতিতে ট্রেনিং এ বলেছিল নারী সাংবাদিক কোথায়, এখানে কি কোনো নারী সাংবাদিক আগ্রহী নেই। তখন পরবর্তী যে কর্মশালায় গিয়েছিলাম আমরা, তখন কিন্তু আমরা নারী নিয়ে যেতে পেরেছিলাম যারা সাংবাদিকতা করতে চায়। এবং আমি বলতে চাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম যারা নারী সংবাদকর্মী উঠে এসেছে, যে দুইজনের নাম আমি বলবো, তৃপ্তি দাস এবং হচ্ছে যে ফারজানা সকাল। এবং আমি হলফ করে বলে দিতে চাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম, হলফ করে বলছি, আমি আবারও বলছি, হলফ করে বলছি, প্রথম তারা নারীদের মধ্যে সাংবাদিকতা শুরু করে এই ক্যাম্পাসে। তখন তারা ইন্ডিপেন্ডেন্টলি ভাবে করতো, এখন প্রেস ক্লাবের সাথে আসছে, যদিও বা প্রেস ক্লাব তখন ছিল না যখন শুরু করেছিল, প্রেস ক্লাব পরবর্তীতে হচ্ছে তারা সেখানে এসেছে, এবং প্রথম নারী সাংবাদিক ক্যাম্পাসে আমাদের প্রেস ক্লাবের সাথে আছে। এটি তথ্য দিয়ে রাখলাম। যে উইমেন পিস ক্লাবের আমাদের স্বর্ণ আপু আছে, তাকেও বিষয়টা অবগত করলাম। আর যে প্রশ্নটি করেছিলেন মেস ভাড়া, আপনারা হয়তো বা সবকিছুই সোশ্যাল মিডিয়ায় আগে স্ট্যাটাস বা আপডেট দেই না। হ্যাঁ, আমরা এই লক্ষ্য করবেন, শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি জি, ভাইয়া শোনা যাচ্ছে। প্রসিড প্লিজ। শোনাচ্ছে। হ্যাঁ, কথা বলি যে আমি বলতে পারি প্রশাসন হয়তো আমরা ধরেই নিচ্ছি যে প্রশাসন ভিডিওটি দেখতে বা দেখবে। হ্যাঁ, দেখবেই হয়তো বা, বিশেষ করে আমি প্রফেসর গান যতটুকু জানি তিনি এই বিষয়গুলো লক্ষ্য করেন। আমি বলি কথাটা, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে প্রশাসন উদ্যোগী খুবই তৎপর, এই বিষয়ে আমি জানি। কিন্তু আমরা প্রেস ক্লাব প্রথম সেটি অনুধাবন করে প্রশাসনকে অবগত করেছিলাম। আমি হলফ করি বলতে পারি প্রফেসর সেটি যদি জিজ্ঞাসা করেন প্রফেসর বলবে যে হ্যাঁ, প্রেস ক্লাবের তারাই প্রথম যোগাযোগ করার চেষ্টা করছে মেসের দ্বারা। কারণ আমরা চেষ্টা করেছিলাম, সবাই যখন ত্রাণ দিচ্ছে বিভিন্ন জায়গায় সহযোগিতা করতে, আসলে প্রেস ক্লাবের আমরা কি করব। তখন আমাদের একটি বিষয় আমাদের কাছে এসেছিল যে আমাদের তো সেই টাকা নাই, আমাদের 10 জনকে বা 5 জনকে ত্রাণ দেওয়ার সামর্থ্য নাই। কিন্তু আমরা এই 5 জন বা 10 জনকে ত্রাণের থেকেও শিক্ষার্থীদের আসলে বড় রকম ভাবে কিভাবে সহযোগিতা করতে পারি তার প্ল্যান ছিল। আমাদের প্রিয়ান, আপনারা জানেন সিআইবি তো সে কাজ করে, প্রিয়ান নামে আমাদের একজন সিফাত সাদিয়াতের, তার উপরে বলল কিভাবে কি করা যায়। তারপর সে বলল ভাই মেস ভাড়াগুলো নিয়ে আমরা একটা তৎপর হতে পারি। সিফাত শাহরিয়ার প্রিয়ান আপনারা চিনবেন হয়তো বা, তাকে বললাম তাহলে তুমি এটা নিয়ে যোগাযোগ করো। মেস মালিক কমিটির সভাপতি, ছাত্র উপদেষ্টা স্যার বলেন, প্রফেসর বলেন, সকলের সাথে কিন্তু একটা যোগাযোগ তৈরি করেছে। যোগাযোগ করার পরে আমরা একটা আপডেট দিতে চেয়েছিলাম, আমরা মেস মালিক সভাপতির সাথে আমরা কথা বলেছি, আমরা কিন্তু ফেসবুকে জানাইনি। এটি হয়তো আপনাদের না জানার জায়গা। এবং মেস মালিক সভাপতি বলেছেন আমি আমার মেসে কিন্তু কোন রকম তাগদা দিচ্ছি না, কিন্তু ভবিষ্যতেও যেন অন্য কোন জায়গায় না, আমি ঢাকা থেকে গত পরশুর কথা সমাধান হয় সেটি কাজ করবে। তবে আমি অনেক আছে যারা কিনা এই মেস ভাড়ার উপরই অনেকই নির্ভরশীল, আমাদের সেটাও বিবেচনা রাখতে হবে। সেই সাথে আপনি যে কথাটি বলেছিলেন যে দুই পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমি লাভবান বলবো না, এই কারণে এখানে লাভের জায়গার সময় না, দুই পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমি পজিটিভ থিঙ্কিং বলছি। সেইটার জন্য কি করা যায়, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল যেগুলো আছে সেইগুলো, এবং ন্যূনতম একটা
অর্ধেক, আমি বলবো যদি 1200 টাকা ভাড়া হয় 600 টাকা যেন দেওয়া হয়, বা বিশেষ ক্ষেত্রে কারোর যদি কোনো অর্থনৈতিক সমস্যা থাকে সেগুলো সলভ করা যায়। এই বিষয়গুলো কিন্তু আমরা নজরে আমাদের প্রশাসনকে আমরা অবগত করেছি এবং প্রশাসন সেই বিষয়ে কাজ করছে, এবং আমরা ধরে ধরে মেস মালিকের সাথে আমরাও কথা বলছি। আমরা নিউজের তাগিদে আমরা, এবং একটি বলে রাখি, নজরুল জন্ম জয়ন্তীর পরবর্তীতে আমরা লাইভেরও চেষ্টা করতেছি যে মেস মালিকদের প্রতিনিধি হিসেবে তাদের একটা কমিটি আছে, সেই কমিটির একজনকে লাইভে যুক্ত করে শিক্ষার্থীদের মুখোমুখি বা প্রশাসনের মুখোমুখি করে একটা চেষ্টা আমরা করছি, এটা আপনাদের অবগত করলাম। আর একটি ভালো খবর হতে পারে, মেস মালিক সভাপতির যে বক্তব্য, সেই বক্তব্যটি কিন্তু আমাদেরকে তারা দিয়েছে। এবং একটি কথা বলি, প্রেস ক্লাব সব চাইলেই সবকিছু পারে না, কারণ আপনারা জানেন, একটি কথা বলি, এখানে দুইটি সংগঠন আছে, কেরিয়ার ক্লাব, উইমেন পিস ক্যাফে, এবং আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে আছি। আসলে একটি বিশ্ববিদ্যালয়ের যে কালচারটা থাকার কথা ছিল, আমার বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের তা দিতে পারছেন। আজকে লক্ষ্য করবেন 14 বছর অতিবাহিত হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের, একটি মসজিদ নেই, একটি মন্দির নেই। আপনি লক্ষ্য করবেন সংগঠন হচ্ছে এই নজরুল বিশ্ববিদ্যালয়কে মানুষ চিন্তা নেগেটিভ ভাবে। আমি চ্যালেঞ্জ বলছি, আমি বারবার একটি কথা বলি, আমি চ্যালেঞ্জ শব্দটি বারবার ব্যবহার করছি। নজরুল বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক ভাবে মানুষ চিনতো না, ইতিবাচক ভাবে মানুষকে চিনাতে সহযোগিতা করছে এই সংগঠনগুলো, উইমেন পিস ক্যাফে, ক্যারিয়ার ক্লাব, প্রেস ক্লাব বলেন, সাংবাদিক বলেন, তারপর বলেন আপনি ক্যারিয়ার বন্ধু সভা বলেন, কালের কণ্ঠ শুভ সংঘ বলেন, বন্ধু, যে কোনো এই সংগঠনগুলো কিন্তু ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব বলেন, এই সংগঠনগুলোই কিন্তু মূলত বিশ্ববিদ্যালয়কে পরিচিত করছে। আমি চ্যালেঞ্জে বলতে পারি, আমি বারবার বলছি, আমি চ্যালেঞ্জ শব্দটা ব্যবহার করছি। প্রশাসনকে অন্তভাবে বিশ্ববিদ্যালয় চিনত, এখানে ভর্তি প্রক্রিয়া অস্বচ্ছ ছিল, এখানে নিয়োগ অস্বচ্ছ হয়, আর কিছু ভাবে কিন্তু জানতো না। এই বিশ্ববিদ্যালয়কে ব্যতিক্রম ভাবে চিনতে সহযোগিতা করেছে সংগঠনগুলো, কিন্তু এই সংগঠনগুলো কি পাচ্ছে, কি ফ্যাসিলিটিস পাচ্ছে? বরং এই সংগঠনগুলোকে কিছু কিছু মানুষ কিছু কিছু জিনিস দ্বারা মানে মুখোমুখি দাঁড় করায় দিতে চায়, অনেক সময় মুখোমুখি দাঁড় করায় দেওয়ার চেষ্টা করবে, অনেক লোক চেষ্টা করবে ওকে ওর মুখোমুখি, ওকে ওর মুখ, তাদের বসার জায়গা নাই, আমার বসার জায়গা নাই, আমাদের জায়গা থাকলে ওই অসৎ মানুষদের কিন্তু অসুবিধা হবে। আপনি কিন্তু এই মেস ভাড়ার কথা বলবেন, আপনি ইউনাইটেড থাকতে পারবেন। লক্ষ্য করেন আমার বিশ্ববিদ্যালয় অনেক কিন্তু এই বোর্ডিং মেম্বারের মধ্যে আছে, কি পারতো না? একটা ছেলে যখন ভর্তি জালিয়াতি করতে ধরা খায় তখন তাকে ছুটায় নেওয়ার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেক আমি দেখেছি, আমি সাংবাদিকতা করতে আমি দেখেছি। তখন আপনি এই সমস্যার কথা বলেন, কয়জন আপনার পাশে আসছে? আসে নাই। আপনারা দেখবেন সানন্দা 11 বেচ সম্ভবত, আপনি সজীবের থেকে এক বেচ, তারপর সৌন আপু আছেন, উনি আমার থেকে 1 বছর বেশি দেখবেন। এটা হচ্ছে এই বাস্তবতা, এই বিশ্ববিদ্যালয়ের ক্যারেক্টার, বাস্তবতা। আমরা কালচার তৈরি করতে পারি নাই, আমরা তৈরি করতে পারি নাই, এটা আমাদের দায়বদ্ধতা। আপনি ভর্তি পরীক্ষা যখন যে জালিয়াতি যারা করতে আসে তাদের ধরা হলো, তখন কি মুহূর্তগুলো তৈরি হয়েছিল? তখন কতজনকে আপনি পেয়েছিলেন পাশে? আপনি আরো ভীত হয়ে যাবেন। আপনাকে ভীত করার জন্য সকল কিছু প্রস্তুত থাকবে, আপনাকে ভীত করার জন্য সকল আয়োজন সম্পূর্ণ থাকবে। একটা আসামিকে ধরতে রাত 2টা পর্যন্ত কেন মিটিং করতে হয় প্রশাসনকে? প্রশাসন এতটা কেন ভীত থাকে আপনি বলতে পারেন? আমি একজন শিক্ষার্থী হিসেবে বলছি, একজন প্রেস ক্লাবের সেক্রেটারি বা এই সংবাদ কর্মী হিসেবে আমি কথা বলছি, আমি চ্যালেঞ্জ, আমি ভয় পেয়ে কথা বলছি না। আমি সদীপকে দুপুরে বলেছিলাম লাইভে, আমি তো অনেক কথা বলতে চাই, আমাকে যখন জিজ্ঞেস করে আমি তো অনেক কথা বলতে চাই, আমি এখনই প্রশ্ন করছি, প্রশ্ন অনেকেই দেখছে। আপনারা হলে উঠার জন্য অনেকেই, লক্ষ্য করলাম কেরিয়ার ক্লাবের লাইভই বলেছে হলে উঠার জন্য প্রস্তুত, কিন্তু আমি বলতে পারি আইনি ভাবে হলে উঠার জন্য এখন কোনোভাবে প্রস্তুত না বিশ্ববিদ্যালয়। আপনি আমাকে প্রশ্ন করেন কেন? সজীব আহমেদ, আপনি আমাকে প্রশ্ন করেন কেন প্রস্তুত নয়? আপনি আমাকে প্রশ্ন করেন কেন? অবশ্যই জি, কেন? একটি ভবন যখন, বহুতল ভবন যখন বসবাস করতে হবে, তখন তাকে সার্টিফিকেট নিতে হবে, ফায়ার ব্রিগেডের সার্টিফিকেট নিতে হবে, তাকে ইলেকট্রিসিটির সার্টিফিকেট নিতে হবে, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিতে হবে, যে বিল্ডিং এ আসলে মানুষ থাকতে পারার সক্ষমতা আছে কিনা। আপনারা প্রশাসনকে প্রশ্ন করবেন, আমি প্রশ্ন যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, এখনো ফায়ার সার্টিফিকেট পায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন, এখনো ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট পায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিভাবে প্রস্তুত? কখনোই না। বিশ্ববিদ্যালয়ের অনেক কাজ এখনো বাকি আছে হলে উঠানোর জন্য। একটি আশ্বাস ছিল, হলে উঠানো একটি আশ্বাস ছিল মাত্র। আমি বলবো, আবারও বলছি,
হলে উঠানো কেবল একটি আশ্বাস, এর বাইরে কিচ্ছু নয়। আমরা একটি আন্দোলন দেখেছিলাম, আন্দোলনটা অনেক প্রশ্ন, আপনারাও জানেন আমরাও জানি, হ্যাঁ আমরা নিউজ কভারেজ করেছি তো অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে আমরা জানি, এবং আমরা চেয়েছিলাম মূলত, আমরাও শিক্ষা ওই সফল মাধ্যমে আমরা একটি হল চাই, হল পাইনি আমরা, এবং এইগুলো কিন্তু চলছে। সুতরাং যারা হল নিয়ে ভাবছেন যে ভর্তির পরই হয়তো হলে উঠে যাবেন, প্রশাসনিক ভাবে যদি উঠে দিতে চায় তাহলে সেটা অবৈধ প্রক্রিয়া হবে। আমি আবারও বলছি, যদি তড়িঘড়ি করে উঠাতে চায় এটি অবৈধ প্রক্রিয়া হবে। এখানে একটি যদি বিদ্যুৎ শর্ট সার্কিটে মারা যায়, আহত হয়, তার দায় কে নিবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে? আগুন লেগে যদি এখান থেকে আপনি বের হওয়ার পথ যদি আপনাকে না দেখাতে পারে, একটা মৃত্যু ঘটে, অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে, তার দায় কে নিবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে। তখন হয়তো উপাচার্য থাকবেন না, 4 বছর পর বা 8 বছর উপাচার্য থাকবেন না, বা কিন্তু এই বিশ্ববিদ্যালয় ভবনটা কিন্তু আজীবন থেকে যাবে। সুতরাং আমরা শিক্ষার্থী, আমরা আমাদের পরবর্তীতে যারা যাবে তাদের কি দিয়ে যাচ্ছি সেটি কিন্তু বড় ভাববার বিষয়। হ্যাঁ, এবং আমরা গণমাধ্যমে যারা কাজ করছি, নিউজ করতে গেলে কিছু আমরা বলতে পারি, আবার অনেক কিছু বলতে পারি না, কিন্তু আমি বলি আমি সবকিছু বলতে পারবো। যে আমাদের কোনো কিছু পাওয়ার নাই, আমাদের কোনো কিছু পাওয়ার নাই, বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে যাবো, কোনো কিছু চাবো না, এই কারণ হচ্ছে বললাম আর কি। সজীব, আশা করি পেয়েছেন। জি জি অঙ্কুর ভাই অসংখ্য ধন্যবাদ। আসলে আমরাও চাই যে হচ্ছে আশ্বাসের জিনিসগুলো শেষ হয়ে যাক, আমরা বাস্তবতা দেখতে চাই, আমরা রাত পেরিয়ে দিনের আলো দেখতে চাই, দিনের সূর্যের আলো দেখতে চাই, এবং প্রশাসনের কাছ থেকে আমাদের কাছে দাবি আসলে একটাই, যে আমরা আসলে আমাদের এই যে আমাদের দাবি, এটা আসলে দাবি না, এটা আমাদের অধিকার, আমাদের প্রাপ্য ন্যায্য অধিকার। আমরা আমাদের ন্যায্য অধিকারটুকু চাই। এই বিশ্ববিদ্যালয় হল নিয়ে সবার অনেক প্রত্যাশা, এই প্রত্যাশার জায়গা থেকে আমরা খুব গর্ব করে বলি যে হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে আমাদের মেয়েদের হল অন্যতম একটি বড় হল। কিন্তু এটা ওই পর্যন্ত আমাদের গর্বের জায়গা হবে না যে পর্যন্ত না এই স্বর্ণা আপুর মতো, এই সানন্দা আপুর মতো আপুরা তারা হচ্ছে হলটাতে উঠতে পারবে। তো এই পর্যন্ত গর্ব আমাদের জন্য গর্ব না। তো আমি চাই এই গর্বটা আমাদের থাকুক, আমাদের এই গর্বটা হোক। আমি প্রশাসনের কাছে অনুরোধ করি যে হচ্ছে তাদের এই আশ্বাসের জায়গাগুলো থেকে সরে এসে তারা বাস্তবতায় ফিরে আসুক, এবং তারা অতি সত্বর এই কাজগুলো শেষ করে আমাদের কাছে হলগুলো বুঝিয়ে দিক। কারণ এইখানে যে শিক্ষার্থীগুলো আসে তারা খুবই প্রান্তিক অঞ্চল থেকে আসে। এখানে ম্যাচ ভাড়া আমরা জানি ত্রিশাল উপজেলা হিসেবে এখানে ম্যাচ ভাড়া অত্যাধিক বেশি, 1000 টাকার নিচে কোনো ম্যাচ পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমি মনে করি হল ছাড়া আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে কালচার বলি বা বলি, তো এটা সম্ভব না। তো আমি এরই সাথে প্রশাসনের কাছে আমি আরেকটি যে বিষয়টা বলতে চাই, ভাই যেমন সংগঠনের কথা বললেন, সংগঠনের জায়গা থেকে আমরা অডিটোরিয়ামের একটা অভাব খুবই অনুভব করি। কারণ প্রতিটি বড় বড় প্রোগ্রাম অর্গানাইজ করার ক্ষেত্রে একটি অডিটোরিয়াম অনস্বীকার্য। তো আমরা সবসময় ভিসি স্যারে যে হচ্ছে কনফারেন্স রুমটা আছে সেটাতেই চেষ্টা করি ছোটখাটো একটা প্রোগ্রাম আয়োজন করার ক্ষেত্রে, কিন্তু এটা আমাদের জন্য খুবই একটা অপারগতা যে আমাদের বিশ্ববিদ্যালয় 14 বছর হতে চললেও একটি মসজিদ নেই, একটা মন্দির নেই, একটা বড় অডিটোরিয়াম নেই। তো আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাই যে ওই গেস্ট হাউস অবশ্যই হবে, আমাদের বাইরে থেকে যারা গেস্ট আসবে তারা অবশ্যই থাকবে, তারা ভালো একটা প্লেস ডিজার্ভ করে। একই সাথে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাও একটি ভালো অডিটোরিয়াম ডিজার্ভ করে, যেখানে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিভাকে তুলে ধরতে পারবে বহির্বিশ্বের কাছে। অঙ্কুর ভাই অসংখ্য ধন্যবাদ। আমি এই আলোকে হচ্ছে আমি একটু প্রশ্নে যেতে চাইছি। জি অঙ্কুর ভাই একটু সংক্ষিপ্ত আকারে অঙ্কুর ভাই একটু কথা বলতে চাই। আমি কারণ আমি একটু কথা মনে পড়ল, একটি কথা আমি বলি আপনাকে, যে মহাভারত দেখেছেন? মহাভারতে ভীম প্রচুর খায়। আমাদের মনে হয় সানন্দা বলতে পারবে, হ্যাঁ স্বাস্থ্যবান, ভীম প্রচুর খাবার খায়। আমি কিন্তু প্রচুর খাবার পছন্দ মানুষ, আমি প্রচুর খাবার খাই, আমিও খাই। বলে এত খাবার খেলে পেট বেড়ে যাবে, আমার পেট বেড়ে গেছে। হ্যাঁ, এত খাবার খাইতে নাই, কন্ট্রোল রাখতে হবে নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আমাকে মাঝে মধ্যে বলে আমি নাকি ভীমের মতো যদি না হয়ে যায়, এরকম একটি কথা বলে মজা করি, কথা বলে শেয়ার করলাম। আমার বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু ভীম আছে যারা সব খেয়ে নিচ্ছে, সংখ্যাটা 4 থেকে 5 জন বা 6 জন, তারা বিভিন্ন জনকে প্রভাবিত করছে। সজীব শুনতে পাচ্ছেন কিনা? 4 থেকে 5 জন। আমি তো খাবার খাই, আমার বাবা মার খাবার খাই আমি, কিন্তু ওরা যে খাবার খায় ওরা রাষ্ট্রের খাবার খায়, বুঝছেন? আমি হয়তো 4-5 জনের, আমার ফ্যামিলিতে 4 জন মানুষ, বাবা মা ভাই বোন, 4 জনের হয়তো 2 জনের খাবার আমি খেতে পারি, কিন্তু ওরা যে খাবারটা খায় ওরা কিন্তু 2 জন বা 3 জনের খাবারটা খায় না, ওরা কিন্তু খায় শত মানুষের খাবার, হাজার মানুষের খাবার। সংখ্যাটা কিন্তু কম। ভীম, ওই ভীম 4 থেকে 5 জন ভীম যারা কিনা ওই অল্প খাবারে তাদের জোটে না, তারা বড় খাবার খায়, তারা নিয়োগে হাত দেয়, তারা ভর্তিতে হাত দিতে চায়, তারাই বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়াম হতে দেয় না, তারাই বিশ্ববিদ্যালয়ে বাস আসতে দেয় না,
তারাই বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু পক্ষী মানে কি বলবো এটাকে বলে এক কেন্দ্রিক পুঞ্জীভূত করে রাখতে চায় তারা। আমি নাম বললে নাম বলতে পারবো, কিন্তু নাম বলতে চাই না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি অঙ্কুর ভাই, আমাদের মনে হয় দর্শকরা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আমরা এখানটাতে শুধু এটাই আশ্বাস করতে পারি যে প্রশাসনের কাছে আমাদের দাবি একটাই, আমাদের অধিকারটুকু আমাদের বুঝিয়ে দিক। আমরা তাদের কাছে ওই যে খাওয়ার কথা বলেন এসব আমরা যেতে চাই না। আমরা শুধু সাধারণ শিক্ষার্থী, সাধারণভাবে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই না। আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই। লড়াই ছিল ৭১ সালে, এখন ৭১ সাল না, দেশ স্বাধীন, প্রতিটি ব্যক্তি স্বাধীনতা আছে, প্রতিটি মানুষের বাক স্বাধীনতা আছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের ন্যায্য অধিকারটুকু চাই। ধন্যবাদ অঙ্কুর ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরবো অঙ্কুর ভাই আপনাকে। জি অঙ্কুর ভাই, আপনার কাছে আবার ফিরবো। আমি ফিরতে চাই হচ্ছে মাহমুদা স্বর্ণাপুর কাছে। তো স্বর্ণাপু, আপনি অবশ্যই এতগুলো আলোচনা শুনলেন, আমাদের খুবই বস্তুনিষ্ঠ আলোচনা হচ্ছিল, আমরা বলতেই পারি। তো এখান থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছিল এবং তারা অনেক তথ্য জানতে পারছিল। তো আমি বিশ্বাস করি আপনি আমাদের এখানকার সবার সিনিয়র। তো আপনি আমাদের চেয়ে বিশ্ববিদ্যালয় সম্পর্কে, আপনার নিজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা জায়গা থেকে আপনি সবচেয়ে ভালো জানেন, এবং আমাদেরকে চেয়েও আপনি সবচেয়ে যে বিষয়গুলো ফেস করে এসেছেন আমাদের চেয়েও বেশি ফেস করেছেন। তো তারই ধারাবাহিকতায় আপু আপনার কাছে আমি জানতে চাই, আপনি ডাব্লিউপিসির একজন প্রেসিডেন্ট, এবং এরই সাথে আমাদের সংগঠনের আপনি যে প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, আপনি আগামী 2 থেকে 3 বছর পর বলি বা হচ্ছে 4 থেকে 5 বছর পর বলি, আপনি আপনার সংগঠনটিকে কোন পর্যায়ে দেখতে চান? এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে হোক বা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের পার্সপেক্টিভে হোক। আমরা সকলে জানি হচ্ছে ডাব্লিউপিসি একটি কম্পিটিশন জেতার মাধ্যমে অলরেডি আমরা কিন্তু একটি জায়গা থেকে আমরা ওন করেছি ডাব্লিউপিসি, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী সেটাকে ওন করে। তো 4 থেকে 5 বছর পর আপনি এটাকে কোথায় দেখতে চান এই ডাব্লিউপিসি একজন বর্তমান রানিং প্রেসিডেন্ট হিসেবে? জি স্বর্ণা। 4 থেকে 5 বছর পরে এটাকে অবশ্যই আরো এস্টাবলিশড, আরো ওয়েল অর্গানাইজড হিসেবে দেখতে চাইবো। আর হচ্ছে আমাদের স্বপ্ন তো আসলে আরো বিশাল, আরো অনেক বছর পরেও চাইবো। আমাদের তো কেবলমাত্র ইনিশিয়াল স্টেজই চলছে, বললামই 28 নভেম্বর সবেমাত্র আমাদের হচ্ছে ইনগুরেশন হলো। 28 নভেম্বর থেকে ধরতে গেলে অফিসিয়ালি আমাদের কাজ যেটা শুরু হয়েছে। আর তো শুরু থেকে আমরা আস্তে আস্তে আরো এগিয়ে যাবো এরকমটাই আশা করি। আরো আমাদের ভার্সিটিতে যেই যদি আমরা ফিমেলের পার্সপেক্টিভে দেখি যে বিষয়গুলো মিসিং, সেই বিষয়গুলো আস্তে আস্তে অ্যাড করার চেষ্টা করব। যেমন একটা ডে কেয়ার সেন্টার থাকতে পারতো, যেখানে হচ্ছে যে যারা শিশু বাচ্চা, দেখা যায় যে অনেক আপুরা থাকে যে ওনারা হচ্ছে ক্লাস করতে পারে না, তাদের ফ্যামিলিতে যে বাচ্চা থাকে সেই চিন্তায় হয়তো, বা অনেক ম্যামরাও আছেন তাদেরও এই সমস্যাটায় ভুগতে হয়। তো আমরা এরকম একটা ডে কেয়ার সেন্টার খোলার চেষ্টা করছি। তাছাড়া একটা পেন্ডিং মেশিন যেন করা যায়, যাতে করে স্যানিটারি যে প্যাড গুলো আছে এগুলো যেন পেন্ডিং মেশিন থেকে মেয়েরা এমনিতেই কিনতে পারে, পয়সা কয়েন দিলেই ওইটা থেকে অটোমেটিক চলে আসবে। তো এই সিস্টেমটা আমরা চালু করতে চাচ্ছি। খুব তাড়াতাড়ি এরকম পদক্ষেপ নিব, যাতে এই বিষয়গুলো থেকে অন্তত কিছু হলেও সুবিধা হয়, যেগুলো অবশ্য অনেক আগেই থাকা উচিত ছিল একটা বিশ্ববিদ্যালয় হিসেবে, কিন্তু আমাদের ভার্সিটিতে এই ব্যাপারটার আসলে অভাব। তো সেই সেই বিষয়গুলো যেন হয়ে যায় সেটা চাইবো। আর হচ্ছে উমেন পিস ক্যাফে যারা আছে তারা এরকম আরো বিষয়গুলোতে প্রতিনিধিত্ব করবে, যে যে ব্যাপারগুলো দরকার সেগুলো অ্যাড করাতে, সেটাই চাইবো। স্বর্ণা আপু অসংখ্য ধন্যবাদ। তো আপনি যে কথাটা বললেন যে ভেন্ডিং মেশিন, এটা অলরেডি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অনীতি স্বীকার্যভাবে দরকার। কারণ এরকম একটা কার্যক্রম আমি দেখেছি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এরকম একটি কার্যক্রম আমি মনে করি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত, প্রতিটা কলেজে থাকা উচিত, প্রতিটা হাই স্কুল পর্যায়ে থাকা উচিত। কারণ নারী সুরক্ষাই পারে হচ্ছে একটি সঠিক এবং হচ্ছে সমঝোতার দেশ হিসেবে গড়ে তুলতে। তো আমি একইভাবে স্বর্ণাপুর কাছে আরেকটি প্রশ্ন করতে চাই। স্বর্ণাপুর কাছে যে প্রশ্নটি ছিল, আপনি শুরুতেই বলছিলেন যে ডাব্লিউপিসি শুধুমাত্র মেয়েদের সংগঠন না, এখানে ছেলে মেয়ে উভয় সমঝোতার সংগঠন। তো এইরই আলোকে যদি আমি প্রশ্ন করি যে ডাব্লিউপিসিতে আপনি ছেলেদের ভূমিকা কিভাবে দেখেন? কারণ এখনো পর্যন্ত আমাদের এই যারা লাইভ শো দেখছেন এখানে হয়তো অনেকেই আছেন এবং যারা ডাব্লিউপিসির সাথে সম্পৃক্ত না, যে ছেলেরা তারা মনে করে থাকে যে ওমেন পিস ক্যাফে, তার মানে তো এখানে তো আমার কোনো ভূমিকাই নাই। কিন্তু এই যে ভুল যে পারসেপশনটা আছে, এই পারসেপশনটাকে আপনার জায়গা থেকে আপনি এক্সপ্লেন করবেন যেন হচ্ছে তাদের এই ভুল পারসেপশনটা ভেঙে যায়, তারা যেন ডাব্লিউপিসির সাথে একইভাবে কাজ করতে পারে অন্যান্যরা যেভাবে কাজ করছে অন্যান্য সংগঠনের সাথে। তারই সাথে আমি আরেকটা কথা বলতে চাই
এই প্রশ্নটা রেখে আমি একটু আরেকটু সম্পূরক কথা বলতে চাই। যেমন ভাই বলছিলেন যে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোই মূলত বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিচ্ছে। তো আমি গত পর্বে একটা কথা বলেছিলাম যে সংগঠনই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। এটা অনেকেই স্বীকার্য। কারণ আমরাই এই বিশ্ববিদ্যালয়ে, আমি হচ্ছে এক ডিপার্টমেন্টের, এখানে আমরা 4 জন 4 ডিপার্টমেন্টের, কিন্তু আমরা কিন্তু একসাথে হয়েছে কিন্তু এই সংগঠনকে কেন্দ্র করি। আর যে মানুষগুলো দেখছে এগুলো কেউ আমার ইকোনমিক্স এর না, কেউ অ্যাকাউন্টিং এর না, কেউ ফিল্ম এন্ড মিডিয়ার না, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় 23টা ডিপার্টমেন্টে। তো এই সংগঠনই পারে মূলত একটি বিশ্ববিদ্যালয়কে সামনে তুলে ধরার জন্য, এগিয়ে নেওয়ার জন্য। তো এখানে কোনো ভেদাভেদ নেই, কারোর প্রতি কোনো দোষারোপ নেই, শুধু আমরা একটাই, আমরা একসাথে এগিয়ে যেতে চাই, বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর এবং শিক্ষণীয় পরিবেশ হিসেবে গড়ে তুলতে চাই। তো তারই কথা স্বর্ণা আপু, যে কাছে প্রশ্নটি ছিল, প্রশ্নটির উত্তরটি যদি আমাদের দর্শকদের দিতেন। এটা আসলে আমার প্রশ্ন, আমাদের সবার প্রশ্ন। আচ্ছা, স্বর্ণা আপু, আপনার যদি একটু আনমিউট করে নিতেন, আপনার মাইকটা মিউট করা। ওকে, আচ্ছা এখন আশা করি শোনা হ্যাঁ শোনা যাচ্ছে। যাচ্ছে। সেটা হচ্ছে হ্যাঁ, আসলে পারসেপশন যদি ঠিক করতে হয় সেটা আসলে সর্বপ্রথমে এভাবে চিন্তা করতে হবে যে আমরা তো আসলে এই সমাজেরই অংশ, মানে আলাদা কিছু নেই, মানুষ তো সবাই। তো সেইখানে আসলে হুম, এই যেটা বেগম রোকেয়া বলে গেছেন, নজরুল বলে গেছেন, আমার আসলে নতুন করে বলার সেইরকম কিছু নেই। সেটা হচ্ছে যে একই গাড়ির দুইটা চাকা, একটা যদি অনেক পিছিয়ে পড়ে আরেকটা যদি অনেক সামনে এগিয়ে যায়, তাহলে মানুষ হিসেবে আমাদের আসলে দরকার যে যেটা পিছিয়ে আছে মানে একসঙ্গে যাওয়ার, আলাদা আলাদা বা অন্য কিছু এরকম কিছু হিসেবে আমরাও ভাবি না। আমাদের যে ছেলেদের যে ব্যাপারটা আমাদের এখানে পরে যে আমরা ছেলে ইনক্লুড করার ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা এই ক্যাম্পেইনের নাম দিয়েছি যে হি ফর শি। তো আমরা আমাদের যদিও আমাদের সংগঠনটির নাম হচ্ছে উইমেন পিস ক্যাফে, তবে আমাদের একটি লক্ষ্য হচ্ছে যে আজ থেকে হয়তো 10 বছর পরে আমাদের উইমেন পিস ক্যাফের নামটা উইমেন না থাকুক, শুধু পিস ক্যাফে থাকুক। এর কারণ মানে ততদিনে যেন এই যে উইমেন ম্যান একটা সমপর্যায়ে চলে আসে। আমরা এখন দেখবো আমাদের ডিসিশন মেকিং এর জন্য যেই সেক্টর গুলোতে সবগুলোতে নারীদের হচ্ছে পার্টিসিপেশন হচ্ছে 2 থেকে 3%, আর বাকি সবটাই হচ্ছে পুরুষদের। অন্যান্য কাজের জায়গায় আছে, গার্মেন্টস কর্মী প্রচুর আছে, গৃহিণী আছে, কিন্তু ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে। তো আমরা চাই যে এটা একেবারে 50-50 আশা করা তো মানে প্র্যাকটিক্যাল না। তো আমরা চাই যে অনেক কাছাকাছি চলে আসে। আর এইরকম যখন কাছাকাছি চলে আসবে তখন আসলে আলাদা করে উইমেন কিছুর দরকার হবে না, বা ম্যান হয়ে যাক সেটাও আমাদের লক্ষ্য না। আমরা আসলে চাই যে এরকম একটা ইকুয়াল কন্ডিশন চলে আসুক, যার ফলে আমরা শুধু পিস ক্যাফে হতে পারি আর আমাদের এই কার্যক্রমগুলোই এগিয়ে নিতে পারি। আর ছেলেদেরকে বলবো যে হ্যাঁ, এটা যেহেতু মেয়েরা যেহেতু আলাদা কেউ না সমাজের, তো তারা কেন ইনক্লুড হবে না? অবশ্যই ইনক্লুড হবে, যাতে সবাই একসঙ্গে চলতে পারে, মানে একটা সাম্য, একটা সংহতিপূর্ণ সমাজ গঠন করতে পারে। তো সবারই পার্টিসিপেশন দরকার। আমাদের এখানে অলরেডি অনেক মেল ভলান্টিয়ার আছে যারা অনেক ভালো কাজ করছে আমাদের সাথে। আর এই যে সজীবের মতো আরো অনেকে যুক্ত হচ্ছে নতুন, তারাও আমাদের সাথেই মিলেমিশে আলাদা একটা কমফোর্ট জোন সৃষ্টি করে একই লক্ষ্যে আমরা কাজ করে যাবো। অবশ্যই ভালো কিছু হবে আশা করি সবাই মিলে। আচ্ছা, ধন্যবাদ স্বর্ণা আপুকে। আমি সজীবকে বলছি যে আমি ছোট্ট করে সার্বিকভাবে একটু কমেন্ট গুলো পড়ে নেই। আমরা অনুষ্ঠানের প্রায় একদমই শেষ পর্যায়ে। তো সঞ্জিদা ইসলাম ইরা বলেছে হাই স্বর্ণা আপু, একটা রেড হার্ট। ফাইজা ওমর তুর্না বলছে সবাইকে দেখে ভালো লাগছে। আজকে আরাফাত অভির বেশ কয়েকটা কমেন্ট আছে যে সাম হাইপার অ্যাক্টিভ পারসন অফ আওয়ার বিলাভড ক্যাম্পাস, বেস্ট অফ লাক। শিফাত শাহরিয়ান প্রিয়ান বলেছে উইমেন পিস ক্যাপের প্রতি শুভকামনা, তারা আশা জাগা নিয়ে কাজ করে যাচ্ছে। ফারহাদ হোসেন বিডি বলেছে ভালো। নাইমুল হাসান রাহাত বলেছেন good to see women pitch caf and JKK-NIU press club representatives in JKK-NIU CC campus diary show. বিজয়ী সকলকে শুভ কামনা জানিয়েছে। আরাফাত লিখেছে সত্য অনুসন্ধান পরিবর্তন আসুক প্রেস ক্লাব দিয়ে। ভাবনা বলেছে WPC লাভ ইমো। মির্জা শাকিল বলেছে ক্লাব JKK-NIU প্লেস ক্লাব ও উইমেন পিস ক্যাফকে ভালোবাসা। AH রনি ভাই লিখেছে যে সত্যি কথা বলতে, আচ্ছা ভাইয়ার কমেন্টটা দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক,
আরো অনেক কমেন্ট আসছে। তো আরাফাত অভি আমাদের ভার্সিটি নিয়ে অনেক কিছু লিখেছে যে আমরা কালচার তৈরি করতে পারি নাই, করা সত্ত্বেও অডিটোরিয়াম নাই, টিএসসি নাই। বিজয়ী স্বর্ণাভুকে আবার তার আইডিয়া গুলো নিয়ে অভিনন্দন জানিয়েছে। তো এই ছিল আমাদের সার্বিক কমেন্ট। তো আমি আবারও একদম, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো আমি স্বর্ণাপুর জন্য একদম শেষ একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে আপু, কোভিড-19 আমাদের অঙ্কুর ভাইয়া তার মতো করে ভূমিকা পালন করছে, সজীবের মতো ভূমিকা পালন করছে, আমি আমার মতো ভূমিকা পালন করছি, আপনিও অবশ্যই আপনার ওমেন পিস ক্যাফ নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিন্তু বলতে গেলে যে আমাদের সবার দৃষ্টিতে কোভিড-19 একটি মেয়ে কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয়? এটাই আজকে একদমই শেষ প্রশ্ন, কারণ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সানন্দা, আসলে এটা আলাদা করে দেখার কিছু নেই। একটি মেয়ে কিভাবে ভূমিকা পালন করে, এই যে একটি ছেলে যেভাবে পালন করে একটি মেয়েও সেভাবেই পারে। আমাদের আসলে লক্ষ্য সেটা, এটা আলাদা করার কিছু নেই। মানুষ হিসেবে যে কেউই এগিয়ে আসতে পারে। তো ওইটা আসলে আলাদা করার কোনো প্রক্রিয়া নেই যে একটি মেয়ে হলে যে এরকম করবে, একটি ছেলে হলে আসলে উভয়ই করতে পারে। তবে কি একটি মেয়ে, মানে একজন মেয়ের কাছে হয়তো বা একটু নারীর যে পার্সপেক্টিভটা সেইটা হয়তো আরেকটু কাছ থেকে ধরা পড়ে, কিংবা ধরো একটা এমপ্যাথি গ্রো করে। তো সেই দিক থেকে হয়তো যেমন আমরা কিছু পদক্ষেপ নিয়েছি, যেটা অনেকটাই যে, যেমন এই যে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিয়েছি যখন আমরা বিভিন্ন সেবামূলক কাজ দিচ্ছিলাম, বা ধরো মেয়ে শিশুদের কিংবা বৃদ্ধ নারীদের। তো ওই রকম একটা এমপ্যাথি গ্রো করতে পারে। কিন্তু একটা ছেলে যেই রকম কাজ করতে পারে, একজন মেয়ে হিসেবে কোভিড-19 হোক আর যে কোনো সিচুয়েশনই হোক, সেই রকম কাজগুলোই এক্সপেক্ট করবে আর কি। আলাদা করে এক্সপেকটেশন গ্রো করার দরকার নেই। এই জায়গা থেকে দুজনই করতে পারে সমানভাবে, আমি এরকম অবশ্যই মনে তাই। করি। বলতে গেলে বলা যায় যে সবার কাজেরই বিরতি পড়েছে, একজন চাকরিজীবীরও কাজের বিরতি পড়েছে, একজন ব্যবসায়ীরও কাজের বিরতি পড়েছে, কিন্তু গৃহিণীর কিন্তু কোভিড-19 বলে, লকডাউন বলে তাদের কোনো বিরতি নেই। তারা ঠিকই হ্যাঁ, এই যে এইটাও আমরা চেঞ্জ করতে চাই আসলে। যে যেমন আমি আমার ফ্যামিলির কথা বলবো, এখানে আসলে আমাদের ফ্যামিলিতে যেটা হয়, আমার আব্বু মাছ কাটে, আব্বু বাসন মাজে, আবার আম্মু মাজে, বা আমি যেমন আমার ভাই একটু আগে আমাকে চা করেও খাওয়ালো। আমাদের ফ্যামিলিতে এরকম আসলে শ্রম বিভাজন নেই। আমি চাইবো অন্যান্য ফ্যামিলিতে যেন এরকম শ্রম বিভাজনটা না থাকে, যে নারীর উপরই সব দায় চলে গেল এরকম। এটা তুমি খুব ভালো একটা ব্যাপার মনে করেছো, আমি এমনিতে বলতে চাচ্ছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম। যাই হোক, তো আসলে ঘরের কাজ হোক কিংবা বাহিরের কাজ হোক, এগুলোতে আসলে এইভাবে শ্রম বিভাজন না করে যে ছেলের এই কাজ, মেয়ের এই কাজ, কাজের আসলে লিঙ্গভেদ হয় না, যে কেউ করে নিবে। আমরা উমেন পিস ক্যাফে থেকে সেই রকমটাই আশা করি। ধন্যবাদ স্বর্ণা আপুকে। স্বর্ণা আপু যেমনটা বললেন যে হচ্ছে ঘরের কাজ বলতে কোনো নারী কেন্দ্রিক হবে না। ঘরের কাজ বলতে আমি যেমন একজন ঘরের সদস্য, ঘরের কাজটুকু আমার। তারই হ্যাঁ, হ্যাঁ। ধারাবাহিকতায় আপু আমি এই লকডাউন সিচুয়েশন অনেকগুলো রান্না শিখে ফেলছি এবং আমি অলরেডি সেগুলো প্র্যাকটিস করা শুরু Good. করছি। তো সেগুলো যদি বলতে চাই, আজকে আমাদের এই আড্ডা বলি বা হচ্ছে ক্যাম্পাস ডে লাইভ শো বলি, সেটা যদি আমরা চাই যে আরো 2 ঘন্টা এক্সটেন্ড করব, মানুষ আমাদের সাথে আছে, তারা শুনবে। আমি যদি একটা জাস্ট লাস্ট কমেন্ট বলি, সেটা হচ্ছে লংগেস্ট এন্ড গ্রেটেস্ট লাইভ সেশন অফ জেকেকেএনসিসি। আরাফাত তুমি বলেছে এই কথা, এবং আরাফাত তুমি কেউ বলেছে যে হচ্ছে বলতে দিন। এটা উদ্দেশ্য করে বলছে অঙ্কুর ভাইকে, কারণ হচ্ছে আমি যদি অঙ্কুর ভাইকে যদি আবার প্রশ্ন করি, অঙ্কুর ভাই চাইলে সেটা সেরি পর্যন্ত নিয়ে যেতে পারবে, তারপর আমাদের সেরি খা, তারপর সে ঘুমায় দিতে পারবে। তো আমি অঙ্কুর ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বর্ণা আপুকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের আজকের এই সেশনে তারা সংযুক্ত হতে পেরেছেন এবং আমাদেরকে এই অর্থবহ সময়টুকু করে তোলার জন্য তাদেরকে আমরা কৃতজ্ঞ, আমাদের ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞ। আমরা চাই যে এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, আমাদের সার্বিক মূল্যায়নের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে যাক। আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবির কথা বললাম, আমরা সমতার কথা বললাম, আমরা সমঝোতার কথা বললাম। এই কথাগুলো তখনই অর্থবহ হয়ে উঠবে যখন আমরা সেগুলোর বাস্তবায়ন দেখতে পারবো। তো বাস্তবায়ন আমার মনে হয় খুব বেশি দূরে না। আমরা সোচ্চার, আমরা সচেতন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা বিশ্বাস করি আমি পরিবর্তন হলেই দেশ পরিবর্তন হবে। আর শেষ যেই বিষয়টি নিয়ে করতে চাই, আমরা সবাই জানি দেশের পরিস্থিতি এখন খুবই খারাপ। কোভিড-19 যে মহামারী ছড়িয়ে গিয়েছে, প্রতিদিনই হাজারের সহস্রাধিক মানুষ পেশেন্ট ধরা পড়ছে। আমি সবার কাছে অনুরোধ করবো, আপনি যে যেখানেই আছেন আপনার জায়গা থেকে আপনার পাশের মানুষটিকে সহযোগিতা করার চেষ্টা করুন। আমি হয়তো প্রিভিলেজ, আমি হয়তো 3 বেলা ভাত খেতে পাচ্ছি, কিন্তু আমার পাশের মানুষটি খেতে পাচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব আপনার। আপনি প্রতিবেশী হিসেবে আপনার দায়িত্ব আছে, আপনার দেশের নাগরিক হিসেবে আপনার দায়িত্ব আছে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনার দায়িত্ব আছে। তো সেই দায়িত্বের জায়গাগুলো চিন্তা করুন।
নিজে ভালো থাকুন, আপনার সমাজকে ভালো রাখুন, আপনার প্রতিবেশীদেরকে ভালো রাখুন। কারণ আপনি একা ভালো থাকলে দেশ ভালো থাকবে না। আপনার ভালো থাকা নিয়েই সমাজকে ভালো রাখা, আপনার ভালো রাখার দায়িত্ব যেমন আপনার, আপনার সমাজকে ভালো রাখার দায়িত্বটুকুও আপনার। তো এই আলোকে আমি সবার কাছ থেকে বিদায় নিতে চাই। আমাদের আজকের আয়োজনে সবাইকে সম্পৃক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এক মিনিট একটু জি, তথ্য জি, জি, যুক্ত করা অংকুর ভাই, যাবে কি? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। 1 মিনিট অবশ্যই। সেটা হচ্ছে জি। একটি কমেন্ট এসেছিল, বলছিল যে আমাদের কালচারটা পরিবর্তন করা দরকার। আমি সশ্রদ্ধ সালাম জানাই ওনার প্রতি, এবং একটি জিনিসই পারে মূলত আমাদের জিনিসটাকে পরিবর্তন করতে, এটা হচ্ছে একটি কালচার তৈরি করা। আমার বিশ্ববিদ্যালয়ে 14 বছরের যে কালচার তৈরি হয়েছে সেটি হচ্ছে যে ভীমদের কালচার, কিন্তু এই কালচার ভেঙে আমাদের এমন একটি কালচার নিয়ে আসতে হবে যে কালচারে বিশ্ববিদ্যালয়ের সেন্সটার কালচার হবে, একটা শিক্ষার কালচার হবে, যেখানে গবেষণা হবে, যেখানে শুধু কপিরাইট গবেষণা হবে না, আরেকজনের কপি নিয়ে গবেষণা করে চালিয়ে দেওয়া যাবে না, আর টাকা উত্তোলন হবে না, সেখানে মানে রিসার্চেবল আসলেই গবেষণা হবে। এবং আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই, প্রেস ক্লাবের সবসময় জবাবদিহি করবে শিক্ষার্থীদের কাছে, এবং যে কোনো মুহূর্তে যে কোনো প্রকার জবাবদিহিতার জন্য আমরা প্রেস ক্লাব সর্বোচ্চ প্রস্তুত আছি। আমাদের বিভিন্ন রকম, একটি কথা মনে রাখবো, আমাদের নিয়ে অনেকে অনেক কথা বলতেই পারেন, একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের কারো সম্পর্কে কোনো কিছু হলে বা কোনো ভুল ভ্রান্তি বা বিভ্রান্তি হলে আমাদের সরাসরি বলবেন, এবং কেউ যদি ভুল বুঝাতে চায় বা অন্য বুঝাতে চায় সরাসরি আমাদের প্রশ্ন করবেন। আমরা যদি তার উত্তর দিতে ব্যর্থ হই, তবেই আপনাদের যে আলোচনা সমালোচনা সেটি আমাদের দিকে দিবেন, এবং আমরা আশা করব প্রেস ক্লাবের যে আপনার প্রতি যে আস্থা রেখেছিলেন সকলের প্রতি, এবং কেডার ক্লাবকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা যেভাবে বিশ্ববিদ্যালয়কে চিনাচ্ছে তাদের কাজের মধ্য দিয়ে, এবং উইমেন পিস ক্লাবে তারা যেভাবে শুধু বিশ্ববিদ্যালয়ের বাইরেও যেভাবে চিনাচ্ছে, এইভাবে প্রত্যেকটি সংগঠন কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে চিনাচ্ছে। নতুবা অনেকেই নজরুল কলেজ আর নজরুল বিশ্ববিদ্যালয় এক করে ফেলে। তাই আমি বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের সংগঠনেরও কিন্তু একটা দাবি আছে, সেই দাবি হচ্ছে টিএসসি আসা অনেক দূরে, হ্যাঁ, আমাদের বসার জন্য একটি রুম প্রত্যেকের দাবি দেওয়া উচিত, এবং এটা দেওয়া প্রশাসনের দায়িত্ব। আপনি আপনার কাজ করতে পারছেন না, আমি আমার কাজ করতে পারছি না, তার জন্য যা যা করার দরকার আসুন না, আজকে আমরা এখানে 3টি সংগঠন আছি, সবাই মিলে আমরা আমাদের যে অধিকার সেই অধিকার নিয়ে কথা বলবো। অনেক আশ্বাস হয়েছে, আর আশ্বাস নয়, আমরা ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই। ধন্যবাদ ক্যারিয়ার ক্লাবকে, উইমেন পিস ক্লাব, সানন্দা এবং সজীব, ভালো উপস্থাপনা, আমার খুব পছন্দ হয়েছে আপনাদের উপস্থাপনা, যা খুবই আমাকে শক্তি যুগে, আশা করি ভবিষ্যতেও আপনাদের পাশে পাবো, এবং আমি আমার জায়গা থেকে বলবো আমরা আপনাদের পাশে আছি, যে কোনো প্রশ্নে যে কোনো বাধায় আমরা আপনাদের পাশে পাবো, এবং আমরাও থাকবো। আমৃত্যু এবং একটি টাকার লোভেও আমাদের কেউ বিভ্রান্ত করতে পারবে না। আমাকে অনেকেই লোভ দেখিয়েছে, আজকে লাইভলি বললাম, নাম ধরে বলতে পারবো বিশ্ববিদ্যালয়ে, বললাম না, কিন্তু এই লাভ প্রেস ক্লাবকে দেখিয়ে লাভ হবে না, প্রেস ক্লাব পকেট সংগঠন থাকবে না। ধন্যবাদ নিহা সকারুকে। আমি হ্যাঁ, যেহেতু অঙ্কুর ভাই সুযোগ পেলেন, আমি সুযোগ দিতে চাই স্বর্ণাপুকেও, যেহেতু আমরা সমতায় বিশ্বাসী। স্বর্ণাপু, আপনার শেষ বক্তব্য যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু থাকে। হ্যাঁ, অবশ্যই। আমি সবশেষে এটাই বলবো, ক্যারিয়ার ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করার জন্য, যেখানে কোভিড-19 থেকেও আমরা আমাদের কথাগুলো, মতামতগুলো পৌঁছে দেওয়ার একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি। সেই জন্য অবশ্যই ধন্যবাদ। আশা করি সব ক্লাবগুলো, সব সংগঠনগুলো মিলে বিশ্ববিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সেটাই। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আজকে আমাদের অতিথিবৃন্দদের, ধন্যবাদ নিহা, ধন্যবাদ মাহমুদা স্বর্ণাকে। তারা সত্য নিয়ে কথা বলেছে, তারা নারী এবং পুরুষের সম অধিকার নিয়ে কথা বলেছে। তো আমি আজকে কোনো সংগঠনের মানুষ হয়ে কথা বলছি না, আমি কথা বলছি শিক্ষার্থী হয়ে। আসুন আমরা সোচ্চার হই, আমরা আমাদের অধিকারটুকু নিয়ে কথা বলি, আমরা আমাদের ভালো থাকা নিয়ে একটু কথা বলি। তো এই বলে আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। আবারও আসবো। আর আপনারা, আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা। আশা করি আপনারা কোভিড-19 আপনাদের ঈদটাকে একটু অন্যরকম করে কাটান। আপনারা এবার বাইরে না বের হয়ে বাসার মানুষকে সময় দিন, বাসার মানুষকে সালামি না দিয়ে বাইরের দরিদ্র মানুষদেরকে সেই সালামির টাকা দিয়ে খেতে দিন। আশা করি এইভাবে আপনারা আপনাদের ঈদটাকে অনেক ভালো কাটান, বোর ফিল না করো। আবারও আসবো নতুন কোনো মানুষ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। JKK ক্যারিয়ার ক্লাব, বি ডিফারেন্ট, বি বেটার। সবাইকে ধন্যবাদ। সানন্দাদি প্রোগ্রাম যেহেতু শেষ করে দিয়েছে, আমি আবারও বলতে চাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কোভিড-19 সিচুয়েশনে নিজের মানুষকে ভালো রাখুন, নিজের পরিবারকে ভালো রেখে দেশটাকে ভালো রাখুন।
দেশ ভালো নেই, আমরা ভালো নেই, আমরা ভালো থাকতে চাই, আমরা সুস্থ থাকতে চাই, আমরা আবার ফিরতে চাই প্রাণের নজরুল তীর্থে। সেখানে আবার দেখা হবে। সবাইকে আবারও ধন্যবাদ ও সালাম জানিয়ে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি জাকানবী প্রেস ক্লাবকে এবং WPC কে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।